আসসালামু আলাইকুম। আমি সোহরাব হোসেন শান্ত, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আমি আজকে 0 পয়েন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নেব। তো 0 পয়েন্ট অর্গানাইজেশন সম্পর্কে বলতে গেলে এটি একটি অলাভজনক সংস্থা। যদিও আমাদের শুরুটা অনেক ছোটোভাবে হয়েছে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও সামনে এগিয়ে যাব, তোমাদের জন্য আরও বড় কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আজকে আমাদের ক্লাসে প্রবেশ করি। তোমরা তাড়াতাড়ি লাইভ ক্লাসে জয়েন করো এবং তোমাদের যেসব বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে তোমাদের পাশাপাশি তারাও এই লাইভ ক্লাস থেকে উপকৃত হতে পারে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আজকের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, আর আমাদের দ্বিতীয় চ্যাপ্টার গতি। যাই হোক, শুরু করি। তো এই দেখো, গতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো আসলে এই প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে ওই বস্তু যার সাপেক্ষে তোমার স্থিতি এবং গতি নির্ণয় করা হয়। অর্থাৎ ধরো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, ধরো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছো এবং তোমার সামনে একটা কারেন্টের পিলার বা এই জাতীয় কিছু একটা আছে ধরে নাও, ঠিক আছে, ধরে নাও, আর তার পাশে একটা রাস্তা। তাহলে দেখো, তুমি কি দেখতেছো? তুমি দেখতেছো যে কারেন্টের পিলারটা স্থির একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলে যাচ্ছে ওইগুলোর প্রতিনিয়ত এগুলোর অবস্থান পরিবর্তন করতেছে, কিন্তু রাস্তায় যে পিলারটি এটা কিন্তু অবস্থান পরিবর্তন করতেছে না। তার মানে তোমার সাপেক্ষে রাস্তার পিলারটি হচ্ছে তোমার স্থির এবং গাড়িগুলো গতিশীল। এখানে তুমি হচ্ছ প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। আর প্রসঙ্গ কাঠামো আসলে গতি এবং স্থিতি দুইটা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। প্রসঙ্গ কাঠামোর উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারি যে কোনো বস্তু কি স্থিতিশীল নাকি গতিশীল, ঠিক আছে। একটা বস্তু বিভিন্ন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরো, তোমাদের কমন একটা উদাহরণ দিই, যে আমরা যখন ট্রেনে যাই, ধরো এটা একটা ট্রেন, আমরা যখন ট্রেনে যাই আমরা তো থাকি ট্রেনের ভিতরে, ট্রেনের বাহিরে যে গাছপালাগুলো ওইগুলাকে আমরা কেমন দেখি? আমরা দেখি যে ওগুলো দ্রুত দূরে সরে যাচ্ছে, তাই না? আমরা দেখি যে ট্রেনটা যদি এদিকে গতিশীল হয় আমরা দেখি যে ট্রেনের বিপরীত দিকে, অর্থাৎ গাছগুলা এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের সাপেক্ষে গাছগুলা গতিশীল। আবার ধরো তোমার কোনো বন্ধু ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছে, তো তোমরা কি দেখতে পাও? তোমরা দেখতে পাও যে গাছ এবং তোমার বন্ধু তোমার সাপেক্ষে দুজনে গতিশীল, কিন্তু তোমার বন্ধু কিন্তু দেখতেছে গাছটা স্থিতিশীল কিন্তু তুমি গতিশীল। অর্থাৎ এখানে থেকে তোমার বোঝা যায় যে বিভিন্ন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বিভিন্ন বিভিন্ন বস্তু গতিশীল অথবা স্থিতিশীল হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আরেকটা বিষয়, পরম গতি এবং পরম স্থিতি, এটা তোমরা বইয়ে পাবা। তো পরম গতি হচ্ছে তোমার একটা বস্তু তোমার সবসময় গতিশীল থাকবে, এমন একটা প্রসঙ্গ কাঠামো বের করতে হবে যার সাপেক্ষে এটা সবসময় গতিশীল অথবা সবসময় স্থিতিশীল, ঠিক আছে। এখন দেখো, পরম গতি এবং পরম স্থিতি, আমাদের বই একটা টার্ম আছে যে পরম গতি কোনো বস্তুর গতি পরম নয় এবং পরম সরি কোনো গতি পরম নয় এবং পরম নয় কোনো স্থিতি, ঠিক আছে। আসলে এই কথাটা কেন বলা হয়? আসলে একটা বস্তুর গতি বা স্থিতি নির্দেশ করার জন্য একটা স্থির প্রসঙ্গ কাঠামোর দরকার হয়, কিন্তু আমাদের মহাবিশ্বে অথবা আমাদের পৃথিবীতে স্থির প্রসঙ্গ কাঠামোর কোনো অস্তিত্ব নেই।
এর কারণ হলো আমাদের পৃথিবীতে যদি কোনো বস্তু চিন্তা করি, হ্যাঁ পৃথিবীর যে কোনো জায়গায় একটা বস্তু চিন্তা করি, পৃথিবী কিন্তু নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে। তো ওই বস্তুটা পৃথিবীর সাথে সাথে গতিশীল, অর্থাৎ স্থির কোনো প্রসঙ্গ কাঠামো আমি পাবো না এখানে। আমি যদি পৃথিবী থেকে মহাবিশ্বে যাই, তাহলে কি আমরা স্থির প্রসঙ্গ কাঠামো পাবো? না, সেখানেও পাবো না, কারণ মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই গতিশীল। তারা নিজের অক্ষের উপর গতিশীল, অক্ষের উপরে ঘুরতেছে, এবং নির্দিষ্ট একটা বস্তু বা কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, মূলত আসলে এই কারণেই বলা হয় যে পরম নয় কোনো গতি বা কোনো স্থিতি পরম নয়। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যাই যে সরল রৈখিক গতি জিনিসটা কি। বিভিন্ন প্রকারের গতি আছে, এর মধ্যে সরল রৈখিক গতি দিয়ে আমরা শুরু করতেছি। সরল রৈখিক গতিটা হচ্ছে সবচেয়ে সাধারণ গতি, বা আমরা বোঝার সুবিধা, সবচেয়ে বুঝতে সুবিধা। অর্থাৎ যে কোনো একটা বস্তুর গতি তোমার সরল পথে, যে কোনো একটা বস্তুর গতিপথ হবে সরল পথ। যেমন ধর একটা গাড়ি দিয়ে উদাহরণ দিই, ধরো একটা গাড়ি, ঠিক আছে, একটা গাড়ি একটা নির্দিষ্ট সরল পথে গতিশীল আছে, তাহলে এই গাড়িটার গতিপথ কি? এই গাড়িটার গতিপথ হচ্ছে সরল রৈখিক গতি। ঠিক আছে, তারপরে আছে আমাদের ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতিটা আমরা স্বাভাবিকভাবে বুঝি যে একটা কোনো কিছু ঘুরে। তো ঘূর্ণন গতিটা আসলে কি? কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। তো সেটা আসলে কীরকম? এই গতিটা এরকম যে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে, ওইটার চারপাশে ও বস্তুটা ঘুরে বেড়াবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে বস্তুটা ঘুরবে। তাহলে এখানে আমরা দেখো যে গাড়ির ক্ষেত্রে আমরা সরলরৈখিক গতির উদাহরণ দিয়েছিলাম। এখন গাড়ির চাকাগুলোর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, চাকাগুলো কিন্তু প্রতিনিয়ত একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে গাড়ির যে স্বাভাবিক গতিটা ওইটা হচ্ছে সরলরৈখিক গতি, গাড়ির চাকার যে গতিটা, হ্যাঁ ওইটা হচ্ছে ঘূর্ণন গতি। চলন গতি তাহলে কি? কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কোণ একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। তাহলে বিষয়টা আসলে কি? অর্থাৎ বস্তুতে উপস্থিত সকল কণার অবস্থানের স্থানান্তর একই সময়ে হবে। যেমন এই বাসটার ক্ষেত্রে চাকাগুলো বাদ দিয়ে খেয়াল করো, বাসটার যে উপরের বডিটা, উপরের যে শরীরটা, ওইটা নির্দিষ্ট সময় পর পর, ধরো প্রথম সেকেন্ডে এখানে আছে, পরবর্তী সেকেন্ডে সেটা চলে আসছে এখানে। ঠিক আছে, তাহলে দেখো এই বাসের যে বাসের প্রত্যেকটা বিন্দুর সরণ কিন্তু একটা নির্দিষ্ট সময় পর হয়েছে। তাহলে একটা বাস নির্দিষ্ট জায়গায় স্থির নেই। তাহলে চলন গতি বিষয়টা আসলে কি? চলন গতি বিষয়টা হলো কোনো একটা জিনিস গতিশীল হবে এবং প্রত্যেকটা জিনিস সমান সময় সমানভাবে অবস্থান পরিবর্তন করবে। তাহলে বাসের যে বডিটা, উপরের যে বডিটা, এটার গতিকে আমরা বলতে পারি চলন গতি। ঠিক আছে, তারপরে হচ্ছে পর্যায়বৃত্ত গতিটা কি? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। সেটা আসলে কেমন? এটা অনেকটা ঘূর্ণন গতির মতন। ঘূর্ণন গতি হচ্ছে তোমার এক ধরনের পর্যায়বৃত্ত গতি বলা যায় যদি সেটা সুষম হয়। তো বিষয়টা আসলে কি? ধরো একটা বল বা যে কোনো কিছু গতিশীল আছে, ঠিক আছে, আমরা ঘড়ির কাঁটা দিয়ে চিন্তা করতে পারি। এই ঘড়ির কাঁটা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের কাটার ক্ষেত্রে হিসাব করি, তাহলে আমরা দেখতে পাবো 60 সেকেন্ডে সেটা একটা চক্র সম্পন্ন করে, অর্থাৎ একটা পর্যায় সম্পন্ন করে। একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে সে প্রতিনিয়ত করতেছে। ঠিক আছে, আবার 1 মিনিট পর সে আবার আগের জায়গায় আসতেছে, দেন আবার পর্যায় সম্পন্ন করতেছে। তো এটা হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, এখন হচ্ছে সরল স্পন্দন গতিটা আসলে কি? সরল স্পন্দন গতি হচ্ছে তোমার এক ধরনের পর্যায়বৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কীরকম? পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা সাধারণত হিসাব করি যে পূর্ণচক্র সম্পূর্ণ করে, কিন্তু সরল স্পন্দন গতি আসলে সেটা পূর্ণচক্র সম্পন্ন করে না। যেন সরল দোলকের ক্ষেত্রে চিন্তা করতে পারি। এই ধরো একটা সরল দোলক, ঠিক আছে, এটা এখানে চলে আসে, একটা রশির মাধ্যমে এখানে চলে আসে।
তো আমরা যদি এটাকে যে কোনো একটা দিকে বল প্রয়োগ করি, তাহলে আমরা এদিকে বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে? তাহলে বলটা তার অবস্থানের পরিবর্তন হবে, এটা এভাবে একটা একটা যে কোনো একটা পয়েন্টে এসে স্থির হবে, ঠিক আছে? তারপরে সেটা আবার রিভার্স করে সাম্যাবস্থানে আসবে, দেন সেটা আবার তোমার যেদিকে বল প্রয়োগ করছিলাম এর বিপরীত দিকে গতিপ্রাপ্ত হবে। এই দেখো, একটা জায়গায় এসে তোমার আবার স্থির হবে। তো আসলে এটা এভাবে চলতে থাকবে। তো সরলস্পন্দী গতির বৈশিষ্ট্য হলো এটা তোমার পর্যায়ের একটা সময় তোমার একটা দিক অতিক্রম করে, অপর সময়টা এর বিপরীত দিক অতিক্রম করে। আর এটা এই পয়েন্টে যতটুকু সময় অতিক্রম করে আর এই পয়েন্টে যতটুকু সময় অতিক্রম করে, দুইটার সময় সমান, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। তোমাদের মাঝে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, ওইগুলো একটু আনসার দিই। শামীম রহমান প্রশ্ন করতেছে, ভাই আমি যদি স্থির থাকি তবে তো সবই স্থির স্থির হবে। হ্যাঁ, তোমার প্রশ্নটা যৌক্তিক, কিন্তু তুমি আসলে স্থির থাকতে পারবা না। কেন পারবা না? কারণ তুমি কিন্তু পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করতেছো। পৃথিবী প্রতিনিয়ত নিজের অক্ষের উপর ঘুরতেছে এবং সূর্যের চারদিকে ঘুরতেছে। তো সেই হিসাবে তুমি কিন্তু যেহেতু পৃথিবী ঘুরতেছে এবং তুমি আছো পৃথিবীর পৃষ্ঠে, তাই তুমি কিন্তু গতিশীল। তাই আসলে তোমার যে তুমি তুমি স্থির থাকলেও সব কিছু স্থির তুমি সেটা বলতে পারো না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাই স্কেলার ভেক্টর প্রকাশনার ক্ষেত্রে। আসলে ভেক্টর প্রকাশনার তেমন ব্যবহার তোমাদের স্ট্যান্ডার্ডে নাই, তারপরে যেহেতু অধ্যায়টা দিয়ে দেওয়া হয়েছে একটু একটু পার্ট আমরা একটু দেখি। স্কেলার রাশি আসলে জিনিসটা কি? স্কেলার রাশি হচ্ছে তোমার এমন ধরনের রাশি সেটা শুধুমাত্র মান বিদ্যমান, শুধুমাত্র মান দিয়ে ওই রাশিটাকে প্রকাশ করা যায়। যেমন তাপমাত্রা, ভর, সময়। আমরা যদি বলি যে আজকের তাপমাত্রা 30°C, তাহলে এটা প্রকাশ করার জন্য আমাদের কিন্তু আর কিছু বলতে হয় না, ঠিক আছে? বা এখন সময় 8:10 বা এরকম কিছু, এখানে কিন্তু আমাদের আর কিছু প্রকাশ করতে হয় না। তাই এগুলো হচ্ছে তোমার স্কেলার রাশি। তাহলে এরপরে আসি আমরা ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা হচ্ছে তোমার, এটা স্কেলার রাশিতে শুধু মান প্রয়োজন হয়, কিন্তু এখানে মান এবং দিক উভয়ই প্রয়োজন, ঠিক আছে? শুধুমাত্র মান দিয়ে তুমি রাশিগুলোকে প্রকাশ করতে পারবা না। যেমন সরণ, বেগ, বল। সরণের সংজ্ঞা অবশ্যই আমরা একটু পরেই পড়ব, তারপর আমরা বলে নিই। সরণ হচ্ছে তোমার নির্দিষ্ট দিকে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম অথবা অবস্থানের পরিবর্তন, ঠিক আছে? একটা নির্দিষ্ট দিক লাগবে। এখন ধরো তুমি একটা স্টেশনে আসো, ওই স্টেশন থেকে তুমি বাজারে যাবা, তাহলে তুমি একজনকে জিজ্ঞাসা করলা যে ভাই আমি বাজারে কিভাবে যাব, তখন সে তোমাকে বলল যে 50 মিটার যান। সে তোমাকে কিন্তু বলে নাই যে 50 মিটার উত্তর দিকে যাবে নাকি দক্ষিণ দিকে যাবে, বা কোনো দিক কিন্তু তোমাকে বলে নাই। কিন্তু সে যদি বলতো যে যে ভাই 50 মিটার দক্ষিণে যান, তাহলে আপনি বাজারটি পাবেন। অর্থাৎ এখানে একটা বিষয় দেখো, এখানে মান এবং দিক দুইটা জিনিসই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। 50 মিটার যেমন গুরুত্বপূর্ণ, দক্ষিণ দিকে যেতে হবে এটা গুরুত্বপূর্ণ। এজন্য তোমার ভেক্টর রাশি হচ্ছে ওসব রাশি যেগুলোর মান এবং দিক উভয়ই বিদ্যমান। আর ভেক্টর রাশিকে মূলত আসলে এভাবে প্রকাশ করা হয় তীর চিহ্ন দিয়ে। ধরো আমরা সরণকে যদি ভেক্টর রাশি ধরি, হ্যাঁ, ধরো AB সরণের ক্ষেত্রে আমরা এই ভেক্টরগুলো আসলে এভাবে প্রকাশ করি, অথবা আরও বিভিন্নভাবে প্রকাশ করা যায়। ওপরে বার দিয়ে প্রকাশ করতে পারো, অথবা আবার নিচে বার দিয়ে প্রকাশ করা যায়। একক ভেক্টরের ক্ষেত্রে এভাবে প্রকাশ করা যায়। তো সাধারণত উপরের দিকে ভেক্টর চিহ্নটাই বেশি ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, দূরত্ব। তারপরে আমরা আসি দূরত্ব। দূরত্ব হচ্ছে তোমার যে কোনো দিকে অবস্থানের পরিবর্তন, অর্থাৎ নির্দিষ্ট কোনো দিক নেই। এটি হচ্ছে তোমার, এটা কি, এটি হচ্ছে তোমার স্কেলার রাশি, ঠিক আছে? দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি, আর সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করি। এই দেখো,
ধরো তুমি যে কোনো একটা পয়েন্ট এতে আসো, ঠিক আছে, এতে আসো, আবার তোমার গন্তব্যস্থল হলো পয়েন্ট বি, তো তুমি পয়েন্ট বিতে যাবা, ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট বিতে গেলা, তো তুমি বিভিন্নভাবে কিন্তু পয়েন্ট বিতে যাইতে পারো। তুমি সোজা চলে যেতে পারো পয়েন্ট বিতে, অথবা তুমি একটু ঘুরে যেতে পারো। তুমি বিভিন্ন পয়েন্টে তুমি পয়েন্ট বিতে যেতে পারো, ঠিক আছে। তো দূরত্ব জিনিসটা আসলে কি? দূরত্ব জিনিসটা হচ্ছে তোমার যেই পথটাও তুমি অতিক্রম করে গেছো ওইটার পরিমাপই হচ্ছে দূরত্ব, ঠিক আছে। তুমি যে দিক দিয়ে যাও, এটা আসলে তোমার দিকটা কোনো মেনশন করে না, তুমি যেভাবেই যা মোট পথটাই হচ্ছে সেটা দূরত্ব। তাহলে স্মরণ জিনিসটা আসলে কি? স্মরণ হচ্ছে তোমার নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন, এবং সেটা আসলে সরলরৈখিকভাবে চিন্তা করা হয়। কারণ যেমন ধরো তুমি এ থেকে বি পয়েন্টে গেলা, ঠিক আছে, এখানে স্মরণ হচ্ছে তোমার আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তুমি যেভাবেই যাও না কেন, স্মরণ সবসময় হিসাব করবে তোমার ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্বটা, হ্যাঁ, ওইটা হিসাব করে মূলত আসলে স্মরণ বলা হয়। আর স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এই স্মরণটাকে আমরা বলি ভেক্টর রাশি, ঠিক আছে। তো আসলে এরপরে বলে যে কোনো বস্তুর গতির ক্ষেত্রে স্মরণ এবং দূরত্ব সমান হতে পারে কি। আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন করি যে কোনো বস্তুর গতির ক্ষেত্রে স্মরণ এবং দূরত্ব সমান হতে পারে কি না, তোমাদের কি মনে হয়? আচ্ছা, কমেন্টে একটু জানাও তো যে হা বা না হতে পারে অথবা পারে না, তোমাদের কি মনে হয়? তোমাদের একজন কমেন্ট করছো যে পারে না। আসলে উত্তরটা সঠিক হয়নি, আমি ব্যাখ্যা করতেছি। অবশ্যই পারে। কেন পারে বলতেছি, দাঁড়াও। এই দেখো, ধরো তুমি একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে আসো, এই একটা পয়েন্টে আসো, তুমি বিতে গেলা, হ্যাঁ, তুমি যেমন আমরা এর আগের ক্ষেত্রে লক্ষ্য করছিলাম, আমরা এ থেকে বিতে গেলাম সোজা, ঠিক আছে। তখন আমাদের দূরত্বটা আসলে কি হবে? আমরা কিন্তু এখন ঘুইরা যাই নাই, ঠিক আছে, আমরা সোজাসুজি চলে গেছি। তখন আমাদের দূরত্বটা আসলে কি হবে? আমাদের দূরত্বটা কিন্তু এ আর বি যত মধ্যবর্তী যে দূরত্বের পরিমাপ, সেটাই হবে আমার দূরত্ব। তো এক্ষেত্রে আমাদের স্মরণটা কি? স্মরণটাও কিন্তু আমরা স্মরণটা কি জানি, দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে স্মরণ, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তোমাদের আরেকজন কমেন্ট করছে দূরত্ব ও স্মরণ সমান হতে পারে। ঠিক আছে, তোমার আনসারটা ঠিক আছে। কারণ এই ব্যাখ্যা, যেটা ব্যাখ্যা করলাম, এই দেখো, এ থেকে বি পয়েন্টে তুমি যদি সোজাসুজি চলে যাও, ঠিক আছে, ধরো এটা হচ্ছে 50 মিটার, হ্যাঁ, ধরো এটা 50 মিটার, তোমার এই ক্ষেত্রে তোমার দূরত্ব হচ্ছে 50 মিটার, ঠিক আছে। আর এক্ষেত্রে স্মরণ তাহলে তোমার কত? স্মরণও কিন্তু সেম, কারণ আদি অবস্থানে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব সেম 50 মিটার, ঠিক আছে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে কোনো বস্তুর গতির ক্ষেত্রে স্মরণ এবং দূরত্ব সমান হতে পারে। তো এটা তোমাদের অবজেক্টিভ হয়তো আসবে না, কিন্তু খ নম্বরের যে অনুধাবনমূলক প্রশ্ন ওইখানে আসতে পারে। তো তোমরা বিষয়টা একটু জেনে রাখো। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আমরা একটু ম্যাথ করব, ঠিক আছে, চলো শুরু করি। তো স্মরণের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলছিলাম সেটা তোমরা মনে রাখবে। আমি এই বিষয়টা আবার একটু লিখে দিই। স্মরণ হচ্ছে তোমার স্মরণ হচ্ছে আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, একটি বাস পশ্চিম দিকে 50 মিটার যায় এবং পূর্ব দিকে 10 মিটার ফিরে আসে, তাহলে সরণ কত? আচ্ছা তোমরা কি এটা করতে পারবে? তাহলে তোমরা এটা করে আমাদের আমাদের এখানে আনসারে জানাও যে আসলে সরণটা কত হবে। তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাও সরণটা কত হবে। একটি বাস পশ্চিম দিকে 50 মিটার যায়। ফিজিক্সের ক্ষেত্রে তোমরা আসলে যেগুলো চিত্র আঁকা যায়, হ্যাঁ, সেগুলো চিত্র আঁকা নিবা, তাহলে দেখবে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে, অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা অঙ্কটা করে কমেন্টে আনসার দাও যে সরণ কত হবে এই ক্ষেত্রে। একজন আনসার দিয়েছে সরণ হবে 40 মিটার, আর আরেকজন 40 মিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে আমরা করে দেখি যে সরণটা আসলে কত হবে। তো যা বললাম যে ফিজিক্সের ক্ষেত্রে আগে চিত্রটাকে নিবা। ধরো একটা বাস এ পয়েন্টে ছিল, ঠিক আছে, সেটা বাসটা পশ্চিম দিকে 50 মিটার গেল, তো আমি গেলাম 50 মিটার, বি অবস্থানে 50 মিটার গেল, ঠিক আছে, এটা এ আর বির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। তারপরে আবার বলা হয়েছে যে সেটা পূর্ব দিকে 10 মিটার আবার ফিরে আসছে, ঠিক আছে, তো বি পয়েন্ট যাওয়ার পর সেটা আবার 10 মিটার ফিরে আসছে, তো ফিরে ধরো সি পয়েন্টে আসছে, ঠিক আছে। তো এ বি এর মধ্যবর্তী দূরত্ব আমরা জানি কত, 50 মিটার। আর যেহেতু বিসি ফিরে আসছে, বিসির দূরত্ব হচ্ছে 10 মিটার, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের সরণের বিষয়টা হচ্ছে আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দেখো, আমাদের আদি অবস্থান ছিল এ এবং শেষ অবস্থান হচ্ছে সি, তাহলে মধ্যবর্তী দূরত্বটা আসলে কত, এসি না? এসিতে আমরা কি লিখতে পারি, এসি ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে কত আসে এখানে দেখো, 50 মাইনাস 10 ইকুয়াল টু কত, 40 মিটার। তার মানে তোমাদের আনসার সঠিক। যাই হোক, আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে কি বলা আছে দেখো, কোনো গাড়ি পূর্ব দিকে 50 মিটার যায়, ঠিক আছে, এবং পরবর্তীতে দক্ষিণ দিকে 40 মিটার যায়। তাহলে এই বিষয়টা কীভাবে আমরা ভিজুয়ালাইজ করবো একটু দেখো। ধরো একটা গাড়ি একটা পয়েন্ট থেকে পূর্ব দিকে গেল 50 মিটার, ঠিক আছে, পূর্ব দিক, তারপরে পরবর্তীতে দক্ষিণ দিকে গেল আরও 40 মিটার। তো পূর্ব দিক আর দক্ষিণ, পূর্ব দিক পশ্চিম দিকের সাথে উত্তর দক্ষিণ দিক লম্ব, তাহলে দেখো লম্বভাবে আমাদের গেল আর কত মিটার, 40 মিটার, ঠিক আছে। আর পূর্ব দিকে গিয়েছিল আমাদের 50 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের সরণ কত, আগের মতোই আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। আদি অবস্থান ছিল আমার এখানে, আমার শেষ অবস্থান ছিল এখানে, তাহলে আমার কী বের করতে হবে, এই দূরত্বটা বের করতে হবে। আমরা যদি এটাকে নাম দিয়ে দেখো, আমরা একটা ত্রিভুজ পেয়ে গেছি এখানে। তোমরা আসলে বুঝতেই পারতেছো ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তো জানি যে অতিভুজের বর্গ ভূমি এবং লম্বের বর্গের সমষ্টির সমান। আচ্ছা যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে একটু সমস্যার কারণে লাইভটা একটু বন্ধ হয়ে গেছিলো। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ফিরে আসছি। তাহলে দেখো, আমাদের মূলত বের করতে হবে যে এ আর সি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে আমরা বের করে ফেলে, চলো, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এসি স্কোয়ার সমান কত আসলো আমাদের,
50 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। তো এটা তোমরা ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা আমি তোমাদের বলে দিতেছি। তাহলে পুরোটা ক্যালকুলেশন করার পর আমাদের মান আসতে হচ্ছে 64.03 মিটার, অর্থাৎ এটি সমান কত? 64.03 মিটার, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের যে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, সরণ কত, এটাই হচ্ছে আমাদের সরণ। আচ্ছা, আমরা আবার যাই একক নিয়ে কিছু কথাবার্তা বলি। দূরত্ব এবং সরণ, ঠিক আছে। দূরত্ব এবং সরণ উভয়ের একক কিন্তু হচ্ছে তোমাদের মিটার, কারণ উভয়ই কিন্তু তোমার অবস্থানের পরিবর্তন নির্দেশ করে। সরণটা নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন নির্দেশ করতেছে, আর দূরত্ব অবস্থানের পরিবর্তন নির্দেশ করতেছে তোমার যে কোনো দিকে। তাহলে দুটার এককই হচ্ছে তোমার সরণ। আর মাত্রা প্রকাশ করার সময় দূরত্ব এবং সরণের মাত্রা আমরা লিখবো এল, ঠিক আছে। আমরা যখন সামনে মাত্রা কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখাবো। দূরত্ব এবং সময় দুইটার ক্ষেত্রে মাত্রাটা হবে আমাদের এল। আর সময়ের ক্ষেত্রে, যদি সময়টা এখন আমাদের আসে না, সামনে আসবে, বলে দিয়েছি। সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব বড় হাতের টি, ঠিক আছে। আর ভরের ক্ষেত্রে ব্যবহার করব এম, বড় হাতের এম। আর সময়ের ক্ষেত্রে একক সেকেন্ড তোমরা সবাই জানো। আর ভরের ক্ষেত্রে যে আমাদের এমকেএস পদ্ধতি, সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে কেজি, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এই দেখো নেক্সট স্লাইডে আমাদের আছে দ্রুতি এবং বেগ। সেটা দুইটা জিনিস আসলে কি? দুইটা জিনিস আসলে দূরত্ব এবং সরণের মতোই অনেকটা। দ্রুতি হচ্ছে তোমার দূরত্বের পরিবর্তনের হার, ঠিক আছে। আর বেগ হচ্ছে সরণ পরিবর্তনের হার। তো যেহেতু দূরত্ব পরিবর্তনের হার, দূরত্ব কিন্তু আমরা জানি যে স্কেলার রাশি, ঠিক আছে। আর দ্রুতিও সেম দূরত্বের মতো স্কেলার রাশি। বেগ হচ্ছে সরণ পরিবর্তনের হার। যেহেতু আমরা জানি যে সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, তাই বেগও কিন্তু একটি ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে দ্রুতির ক্ষেত্রে আমরা মাত্রাটা একটু নির্ণয় করি। আমরা কিন্তু আগে কি বলছিলাম? আগে বলছিলাম যে দূরত্বের ক্ষেত্রে মাত্রা ব্যবহার করা হয় বড় হাতের এল, ঠিক আছে। আর মাত্রার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় বড় হাতের টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল টি ইনভার্স 1, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কিসের মাত্রা? দ্রুতির মাত্রা। তো সরণও কিন্তু সেম, আমরা যে বলছিলাম সরণের মাত্রাও কিন্তু এল। আর সময়ের মাত্রা তো আমরা জানি টি। তো আমরা দেখো আমরা পেয়ে গেলাম কি, এটার মাত্রাও এল টি ইনভার্স 1, অর্থাৎ দ্রুতির মাত্রা এবং বেগের মাত্রা একই। এটা মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে, বা এমসিকিউতে মাত্রাগুলো আসার যদি তোমাদের মাত্রা নির্ণয় করতে বলে বা মাত্রা আসে বা পরীক্ষা, হ্যাঁ, তাহলে তোমরা এটাকে মৌলিক রাশিতে ভেঙে নিবা, অর্থাৎ দূরত্ব, সময়, সরণ এগুলোতে ভেঙে নিবা, তাহলে মাত্রাটা ইজি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। আর আমাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, সংজ্ঞা দিতে গিয়ে আমাদের একটু অনেক সময় সংজ্ঞা ভুলে যাই বা সংজ্ঞা দিতে পারি না পরীক্ষা ভালোভাবে। তো এক্ষেত্রে একটা জিনিস, যেসব বিষয়ের আসলে আমাদের সরাসরি সূত্র আছে, হ্যাঁ, সূত্র থেকে সংজ্ঞাগুলো বেশ ভালোভাবে দেওয়া যায়, ঠিক আছে। যেন যখন তোমাদের এরকম কোনো সূত্র থাকবে যে মানে ভাগ আকারে যেসব সূত্র আমাদের আছে, বা অন্য কোনো সূত্র হতে পারে, নিচেরটারে সবসময় এক বানাই দিবা বা একক বানাই দিবা। যেমন এখানে দেখো, একক সময়ে সরণের পরিবর্তন, মানে সময়টাকে আমি এক বানাই দিচ্ছি, ঠিক আছে। একক সময়ে সরণের পরিবর্তন হচ্ছে তোমার বেগ। সেম এক্ষেত্রে তোমার দ্রুতির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, একক সময়ে দূরত্বের পরিবর্তন হচ্ছে তোমার কি? দ্রুতি। তো আমার এখানে আর দুইটা টার্ম আসছে, যে গড় দ্রুতি এবং গড় বেগ। দুইটা জিনিস আসলে কি? গড় দ্রুতি হচ্ছে তোমার
মানে মোট অতিক্রান্ত যে দূরত্ব সেটাকে তুমি সময় দিয়ে ভাগ করলে তুমি গড় দ্রুতি পাবা। তেমনি গড় বেগও তোমার এরকম, মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে তুমি গড় বেগটা পাবা। আসলে গড় বেগ কেন ব্যবহার করা হয়? কারণ একটা গাড়ি বা একটা গতিশীল বস্তু যখন পথ অতিক্রম করে, হ্যাঁ, তখন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এর দ্রুতি এবং বেগ কিন্তু সমান থাকে না। ধর প্রথম 5 সেকেন্ড পরে বেগ হলো সাপোজ ধরো 10 মিটার পার সেকেন্ড, তারপর 10 সেকেন্ড পর সেটা একটু কমে গেল 8 মিটার পার সেকেন্ড, পরে 10 সেকেন্ড পর সেটা হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড। এটা আসলে চেঞ্জ হয়। মূলত এ কারণে গড় দ্রুতি এবং গড় বেগ দুইটা টার্ম ইউজ করা হয়, যাতে আসলে এটা তোমার পুরা গতিপথে সেটা তোমার অ্যাভারেজ যে কী বেগে চলতেছিল বা গড়ে কী বেগে চলতেছিল এটার জন্য গড় বেগ অথবা গড় দ্রুতি ব্যবহার করা হয়। তো একটা জিনিস সবসময় মনে রাখবা যে গড় বেগ বা গড় দ্রুতি এটা কিন্তু তোমাদের লেভেলে গড় কথাটা আসলে ইউজ করে না, এটা সরাসরি বলে যে বেগ এবং দ্রুতি ইউজ করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পরবর্তী এই ম্যাথগুলোতে গড় কথাটা লিখবো না, বেগ এবং দ্রুতি বলবো। একটা জিনিস খেয়াল রাখবা, গড় দ্রুতির ক্ষেত্রে কিন্তু আমরা দূরত্ব ইউজ করব, আর গড় বেগের ক্ষেত্রে আমরা ইউজ করব অবশ্যই সরণ। এই দুইটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের পরবর্তী ম্যাথে যাই। তোমাদের বলছো যে তাৎক্ষণিক দ্রুতি কি? তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময়ে বস্তুটা আসলে কি বেগে চলতেছে। ধরো একটা বস্তু তোমার 100 সেকেন্ড চললো, হ্যাঁ, তো তুমি 45তম সেকেন্ডে তুমি বস্তুটার বেগ কত সেটা জানতে চাও, ওইটাই হচ্ছে আসলে তাৎক্ষণিক বেগ। এটা যদি তোমাদের এইচএসসি লেভেলের ভাষায় উত্তর দিই তাহলে সেটা অনেকটা এমন হবে যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের যে পরিবর্তন সেটাকেই বলে তোমার গড় দ্রুতি, অর্থাৎ সময়ের ব্যবধান খুবই নগণ্য। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ আছে যে একটি গাড়ি প্রথম 10 মিনিটে 150 মিটার যায় এবং পরবর্তী 5 মিনিটে 70 মিটার ফিরে আসে, বেগ এবং দ্রুতি নির্ণয় করো। তো এটা অনেকটা আগের মতোই। তো আমরা একটু খেয়াল করি, ধর প্রথম 10 মিনিটে, হ্যাঁ, সেটা গেছে কতটুকু গেল 150 মিটার, সেটা পরবর্তী 5 মিনিটে সেটা আবার কত মিটার ফিরে আসছে 70 মিটার। আচ্ছা, এটার পরে তোমরা আমাদের কমেন্টে আনসারটা জানাতো, সেটা আনসারটা কি হবে? তোমরা কমেন্টে আনসারটা জানিয়ে দাও, আর আমি অবশ্যই এটা করে দিব। আমি চিত্রটা বলতেছি, তোমরা অঙ্কটা করো যে 10 মিনিটে 150 মিটার যায়, 5 মিনিটে আবার 70 মিটার ফিরে আসে। ঠিক আছে, এই দেখো 5 মিনিট পরে আবার সেটা 70 মিটার ফিরে আসছে। তাহলে বেগ এবং দ্রুতি নির্ণয় করো। তোমরা অঙ্কটি করে ফেলো, দেখা যাক কে কে করতে পারো। আচ্ছা, আমরা অঙ্কটি করতেছি, তোমরা যারা করতেছো তারা করো। তো এদিকে দেখো, আমরা গড় দ্রুতির ক্ষেত্রে আমরা আসলে কি জানি? গড় দ্রুতির ক্ষেত্রে আমরা জানি যে গড় দ্রুতি বা শুধু দ্রুতি যদি আমরা বলি, ঠিক আছে, দ্রুতি হচ্ছে তোমার মোট অতিক্রান্ত দূরত্ব। দ্রুতির ক্ষেত্রে আমরা ব্যবহার করি মোট অতিক্রান্ত দূরত্ব, আর দূরত্ব কিন্তু স্কেলার রাশি। আসলে দ্রুতিটা আসলে কত আসবে, মোট অতিক্রান্ত দূরত্ব আসলে আমাদের কত? ঠিক আছে, এই দেখো মোট অতিক্রান্ত দূরত্ব, সে প্রথমে 150 মিটার যায়, পরে 70 মিটার ফিরে আসে, তাহলে সে দূরত্ব কতটুকু অতিক্রম করে? 150 প্লাস 70, 150 প্লাস 70। ঠিক আছে, তো এখানে গেল। তারপরে মোট সময় মোট কতক্ষণ লাগছে? তো সময়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস আছে, এখানে দেখো, এখানে কিন্তু সময়টা মিনিটে দেওয়া,
তো আমি আগে যেহেতু বলছিলাম যে সময়টা তোমাদের নিতে হবে সেকেন্ডে, তাহলে আমাদের মোট সময় কতটুকু লাগলো? মোট 10 মিনিট প্লাস 5 মিনিট মানে 15 মিনিট লাগছে, ঠিক আছে? মোট সময় লাগছিল আমাদের 15 মিনিট। যেহেতু আমরা মিনিটে ইউজ করতে পারবো না, সেটাকে আমাদের কিসে রূপান্তর করতে হবে? সেকেন্ডে। 15 গুণন 60, ঠিক আছে? তার মানে কি মোট 900 সেকেন্ড সময় লাগছিল। তো আমরা এখানে 900 বসিয়ে দিই। তাহলে আমাদের আনসারটা কত আসতেছে? তাহলে আমাদের আনসারটা আসছে দেখছো 0.244। দ্রুতির একক হচ্ছে তোমার ব্যাগের এককের মতনই, মিটার পার সেকেন্ড। আমরা উপরে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম যে এককগুলো আসলে দেখানো হয় নাই। তো দ্রুতির ক্ষেত্রে একক দেখো, দ্রুতির ক্ষেত্রে আপনার দূরত্ব বাই সময়, দূরত্বের একক হচ্ছে তোমার মিটার ছোট হাতের এম, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে দ্রুতির একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আমাদের আনসারটা আসলো 0.244 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পরবর্তী বিষয়টা যাই যে ব্যাগ কত। ব্যাগের ক্ষেত্রে জিনিসটা একটু ক্রিটিক্যাল। ব্যাগের ক্ষেত্রে দেখো, ব্যাগ কি আমরা জানি? ব্যাগ জানি হচ্ছে আমাদের স্মরণ বাই সময়। এই দেখো, ব্যাগ হচ্ছে আমাদের স্মরণ বাই সময়। তাহলে স্মরণ বাই সময়ের ক্ষেত্রে আসলে আমরা কি জানি? আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে আমাদের স্মরণটা হচ্ছে এসি, ঠিক আছে? এসি আমাদের কত? এবি মাইনাস বিসি, মানে কত আসে দেখো? 150 মাইনাস 70, তাহলে কত আসলো? স্মরণ আসছে আমাদের 80 মিটার, ঠিক আছে? আমরা পরের পেজে যাই। তাহলে ব্যাগ কত আমাদের? ব্যাগটা হচ্ছে আমাদের 80 বাই আমাদের সময়, কিন্তু দেখো সময় কিন্তু আমাদের আগেরটাই রয়ে গেছে, ঠিক আছে? সময় কিন্তু আমাদের চেঞ্জ হয় নাই। স্মরণটা যদিও কমে গেছে, সময় কিন্তু আমাদের চেঞ্জ হয় নাই। তাহলে সময়টা আমাদের কত ছিল? সময়টা ছিল আমাদের 900 সেকেন্ড, 900 সেকেন্ড, ঠিক আছে? আনসারটা আমাদের এখানে আসতেছে হচ্ছে তোমার 0.088, 0.088, অনেকগুলো এইট আসছে, আমি আসন্ন মান নেই, তাহলে এখানে 9 দিতে পারি, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী স্লাইডে গিয়ে আছে দেখি। হ্যাঁ, তোমাদের একজন আনসার দিয়ে আসতে হচ্ছে 0.09 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটাও লেখা যায়, তবে দশমিকের পরে সাধারণত তোমরা চেষ্টা করবা 3টা সংখ্যা রাখার জন্য। ওইটা রাখলে আসলে বেশি ভালো হয়। 2টা রাখতে পারো অবশ্যই, তো 3টা রাখার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার আসি যে আমাদের ত্বরণ কি। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন, ঠিক আছে? ত্বরণের ক্ষেত্রে সময়ের সাথে বেগের পরিবর্তন, এটা আসলে বৃদ্ধিটা ধরা হয়। আর যদি সময়ের সাথে বেগটা হ্রাস পায়, সেটা হচ্ছে তোমাদের মন্দন। সেটা আমি ব্যাখ্যা করবো পরে। তাহলে ত্বরণ বিষয়টাকে ব্যাখ্যা করি। ত্বরণের ক্ষেত্রে দেখো, ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, ঠিক আছে?
ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। তো আমি যে তোমাদের আগে বলছিলাম যে সংখ্যা থেকেই একক থেকেই মূলত আসলে সংখ্যাটা দেওয়া যায়, এককগুলো স্কোয়ার নিচেরটারে এক বানিয়ে দিতে হয়। তাহলে ত্বরণটা তোমরা বলতে পারো যে একক সময়ে বেগের পরিবর্তন। ঠিক আছে, একক সময়ে যে বেগের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ত্বরণ। এখন সেটা আসলে পরিবর্তন ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। ঠিক আছে, যদি ধনাত্মক হয় সাধারণত ত্বরণ ইউজ করি, আর ঋণাত্মক ক্ষেত্রে আমরা অন্য একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে মন্দন। অর্থাৎ বেগটা যদি তোমার হ্রাস পাইতে থাকে, মানে কি হ্রাস পাওয়া মানে কি, আদি বেগ এবং শেষ বেগ, হ্যাঁ, এই দুটার মাঝে আদি বেগটা তোমার ছোট হবে, আদি বেগটা বড় হবে এবং শেষ বেগটা হচ্ছে তোমার ছোট হবে, বেগটা ধীরে ধীরে হ্রাস পাবে। তারপর এদিকে দেখো আমাদের মাত্রা। মাত্রা জিনিসটা আসলে আমরা কিভাবে করি, বেগ বাই সময়। আমি তোমাদের বলছিলাম যে এগুলাকে আসলে মৌলিক রাশিগুলোতে ভাঙাই নিবা, তো স্মরণ, সময়, তাপমাত্রা বা এরকম যে মৌলিক রাশিগুলো আছে ওইগুলোতে ভাঙাই নিবা। তাহলে দেখো বেগরে আমরা কি লিখতে পারি, বেগরে লিখতে পারি যে স্মরণ বাই সময়। ঠিক আছে, আর বেগ বাই সময়, নিচে তো সময় আমাদের আগে একটা ছিলই, তো স্মরণের মাত্রা হচ্ছে তোমার এল, সময়ের মাত্রা টি, সময়ের মাত্রা টি। তো এই টিটা তোমার উপর চলে গেলে হয় কি, টি এল বাই টি স্কোয়ার এল টি ইনভার্স 2। তো আসলে আমরা এককের ক্ষেত্রে আসলে আমরা কি করব, এককের ক্ষেত্রে আসলে অনেকটা এরকমই। আমি এখান থেকে লিখতেছি, এল এন্টার পর থেকে এখানে লিখি। দেখো স্মরণের একক কি, আমাদের কি জানি, স্মরণের একক জানি আমরা মিটার। ঠিক আছে, সময়ের একক কি, সেকেন্ড, আবার সময়ের একক সেকেন্ড। তো আমরা এখান থেকে লিখতে পারি এম ডিভাইডেড বাই এস স্কোয়ার ইকুয়াল টু এম এস ইনভার্স 2। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ত্বরণ। ত্বরণ যদি তোমার নেগেটিভ আসে ওইটাকে বলা হয় তোমার মন্দন। ঠিক আছে, তো ত্বরণের ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ত্বরণ হচ্ছে তোমার শেষ বেগ এবং আদি বেগের যে মধ্যবর্তী যে বিয়োগফলটা, বা শেষ বেগ আদি বেগের মধ্যবর্তী যে রেঞ্জটা ওইটা, এবং সময়ের ভাগফল। ঠিক আছে, শেষ বেগকে আমরা সাধারণত প্রকাশ করি হচ্ছে তোমার এই শেষ বেগ, হ্যাঁ, এটা প্রকাশ করি আমরা আসলে ভি দ্বারা, সামনে পাবা। আর আদি বেগকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা। ঠিক আছে, তো ত্বরণটা হচ্ছে শেষ বেগ এবং আদি বেগের বিয়োগফল আর সময়ের ভাগফলের সমান। ঠিক আছে, তো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, দেখো একটি বাসের বেগ 50 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, ত্বরণ কত? তো এখানে আসলে আমাদের সরাসরি দেওয়াই আছে, বেগ বৃদ্ধি পায় মানে কি, শেষ বেগ আর আদি বেগের বিয়োগফল হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি লিখলাম। আর শোনো, ত্বরণটাকে প্রকাশ করা হচ্ছে তোমার এ দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখতে চাই ত্বরণ এর সমান কত, শেষ বেগ বিয়োগ আদি বেগ, মানে বেগের যে পার্থক্যটা, বেগ কতটুকু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যেহেতু বৃদ্ধি পাইছে মানে ধনাত্মক, তাহলে 10 বাই সময় কত, 50 সেকেন্ড, 50 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে। ঠিক আছে, কত আসে, তাহলে আসছে হচ্ছে আমাদের 0.2 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্বরণ। তেমন আরেকটা অঙ্ক দেওয়া আছে এখানে, কোন গাড়ির বেগ 10 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ডে অবনত হয়, মন্দন কত? আসলে অঙ্কটা দুইভাবে করা যায়, আমি তোমাদেরকে বলতেছি, মাইনাসের একটা ব্যাপার আছে। তো আমরা ত্বরণ কি জানি, ত্বরণটা আমি এ দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, ত্বরণটা এ দ্বারা প্রকাশ করি। আমরা শেষ বেগ আমি প্রকাশ করছিলাম বি দ্বারা, ভি মাইনাস ইউ বাই কত, সময়টা আমরা প্রকাশ করি কি দ্বারা, টি দ্বারা, তাহলে হচ্ছে টি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ত্বরণের সূত্র বলতে পারো। তো এগুলা আরেকটা কাজ করবা, সেই কাজটা হচ্ছে তোমার প্রথমে তোমরা পাশে যে মানগুলা বা ডাটাগুলো দেওয়া আছে ওইগুলো একটু লেখা নিবা। যেমন আমি যদি এখানে লিখি 15 মিটার পার সেকেন্ড থেকে, মানে আদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, শেষ বেগ কত ছিল, 15 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ডে উন্নত হয়। ঠিক আছে, তাহলে শেষ বেগ হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, আর সময় তো দেওয়া আছে টি ইকুয়াল টু 10 সেকেন্ড। ঠিক আছে, তাইলে দেখো
আর তোমরা একটা কাজ করবো, তোমরা কিন্তু সমান পাশাপাশি লিখবা, নিচে নিচে লিখবা, ঠিক আছে? আমি হয়তো তোমাদের এখানে পাশাপাশি দেখাচ্ছি, কিন্তু তোমরা আসলে নিচে নিচে এগুলো লিখবা। তো দেখো, ভি এর মান কত ছিল আমাদের? 5 মাইনাসে ইউর মান ছিল আমাদের কত? 10, সরি, ইউর মানটা ছিল আসলে 15 মিটার পার সেকেন্ড, একটু ভুল হয়ে গেছে। সময় ছিল কত আমাদের? 10 সেকেন্ড। এখানে একটা আমাদের কিন্তু একটা মাইনাসের টার্ম চলে আসছে, ঠিক আছে? 5 এটা বিয়োগ করলে আমরা পাই -10/10, ঠিক আছে? এগুলো কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমাদের কথা হলো এই মাইনাসটা আসলে কেন আসলো, ঠিক আছে? এই মাইনাসটা দিয়ে মূলত আসলে তোমাদের মন্দনটা বোঝাইতেছে, মাইনাস চিহ্ন দ্বারা মন্দন বসাই, ঠিক আছে? এখন তোমরা আগে যদি মাইনাসটা, এখন আমি বলছিলাম দুইভাবে করা যায়, দুইভাবে করার ক্ষেত্রে তোমরা মাইনাসটা আগেই বসাই নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন তো অনেক কথাবার্তা হলো, এখন আসছে মূলত আসলে গতিবিদ্যার বেসিক যে জিনিসগুলো বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখন আসছে। তোমার 4টা সূত্র আছে এখানে, দেখো। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as, বা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, যেটা আমরা এর আগে করলাম, ঠিক আছে? মূলত তোমাদের গতির যেই অঙ্কগুলো, হ্যাঁ, এগুলো আসলে তোমাদের এখান থেকেই আসলে মোটামুটি সলভ হয় সবচেয়ে বেশি, বা প্রায় সবগুলো অঙ্ক এখান থেকেই সলভ হয়ে যায়, ঠিক আছে? তো এখন আমরা এগুলার পরিচয় দেখি। পরিচয় অবশ্যই এর আগে দেওয়া হয়ে গেছে। ভি হচ্ছে তোমার শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এস হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, আর টি সময়, ঠিক আছে? টিটা হচ্ছে তোমার সময়। এই সূত্রগুলো তোমরা একেবারে মুখস্থ করে ফেলবা, কারণ গতিবিদ্যার অঙ্ক করতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে এগুলো কাজে লাগবে। তো তোমরা এই সূত্রগুলো আসলে মুখস্থ করে নিবা, ঠিক আছে? এই সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট। তো দেখো, আরেকটা ক্ষেত্রে দেখো, সমবেগের ক্ষেত্রে আমরা একটা আলাদা টার্ম লিখছি। কেন লিখলাম? সমবেগ জিনিসটা আসলে কি? সমবেগ জিনিসটা হচ্ছে তোমার যে বেগের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? সমবেগে তোমার বেগের কোনো পরিবর্তন হয় না, যা থাকে আদি বেগ তাই থাকে তোমার শেষ বেগ, ঠিক আছে? আর আমরা কিন্তু আগে পড়েছিলাম ত্বরণের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? ত্বরণের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে বেগের পরিবর্তন বাই বেগের পরিবর্তন বাই কি? সময়। এখন যদি আমার বেগের পরিবর্তনটা যদি আমার শূন্য হয়, হ্যাঁ, আর সম হয়, তাহলে ত্বরণ আমার কত আসছে? ত্বরণটা আসছে হচ্ছে আমাদের 0, ঠিক আছে? তাহলে দেখো, এখানে দেখো ত্বরণটা এক্ষেত্রে, এখানে আমার এটির মান, এর মান যদি 0 হয়, এর মান যদি আমাদের, এখানে দেখো এর মানটা হচ্ছে তোমার 0, তাহলে আমার কি আসে? ভি ইকুয়াল টু ইউ, ঠিক আছে? মানে আদি বেগ এবং শেষ বেগ সমান। তো এটা দুইটা জিনিসকে আসলে ভি দ্বারাই প্রকাশ করে, ঠিক আছে? আসলে ইউটা এখানে ইউজ করে না, শুধু ভিটা ইউজ করে। তো আমরা দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে যাই। আমরা সমবেগ নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয় সূত্রে কি হয় আসলে দেখো, দ্বিতীয় সূত্রে আমরা কি বলতেছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এর মান কিন্তু সমবেগের ক্ষেত্রে 0, ঠিক আছে? তাইলে আমাদের পুরাটার মান হচ্ছে আমাদের 0, আর বাকি থাকলো কি? এস ইকুয়াল টু ইউটি। আমি তোমাদের বললাম ইউটা এখানে সাধারণত ভি হিসাবে ব্যবহার করা হয়, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি। তো এটা মনে রাখবা, সমবেগের ক্ষেত্রে আমরা সূত্রটা ইউজ করবো কি? এস ইকুয়াল টু ভিটি, ঠিক আছে? তো আমরা ম্যাথগুলো করি। এখানে বলছে যে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান একটি বাস 5 সেকেন্ডে 50 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, আদি বেগ কত? তো আমাদের যে সেটা বলছিলাম যে আগে তোমার ডাটাগুলো লিখে ফেলবা পাশে, ঠিক আছে? তো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ মানে এ কত আমাদের? 5 মিটার পার সেকেন্ড,
এগুলো আসলে একক সহ লিখবা। তারপর আর কি এসে দেখো, একটি বাস 5 সেকেন্ডে, সময় কত আমাদের, সময় হচ্ছে টি হচ্ছে 5 সেকেন্ড, আর 50 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। যদি নিয়ে দেখো 50 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, 5 সেকেন্ড পর সেটার বেগ হয় 50 মিটার পার সেকেন্ড, শেষ বেগ কত, 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা চাইছি আদিবেগ সমান কত। তো আদিবেগ আমরা জানি আদিবেগ হচ্ছে ইউ, ইউ ইকুয়াল টু হোয়াট। তো আমরা আমাদের আগে বলছিলাম যে সূত্রগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবা। তো আমরা দেখো এর মধ্যে যে 4টা টার্ম, হ্যাঁ এই 4টা টার্মই আছে কোন সূত্রে, আমাদের এই 4টার মধ্যে একটা সূত্র বের করতে হবে তোমার, যে সূত্রে 4টা টার্মই আছে। ঠিক আছে, মানে ভি টি ইউ এ। ঠিক আছে, তাহলে এই দেখো আমাদের যে চতুর্থ সূত্রটা, হ্যাঁ চতুর্থ সূত্রটাই আছে তোমাদের 3টা টার্ম, সরি 4টা টার্মই আছে। চতুর্থ সূত্র থেকে আসলে আমাদের এখানে প্রথম সূত্রটা ব্যবহার করলে ভালো হয়, আর এখানে মূলত আসলে প্রথম সূত্রটা মডিফাই করে চতুর্থ সূত্রটা আসছে। ঠিক আছে, তাহলে দেখি আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে আমাদের কী বাই করতে হবে, ইউ বাই করতে হবে। ভি মাইনাসের এটি ইকুয়াল টু কত, ইউ। তাহলে ইউ কত, ইউ হচ্ছে ভি এর মান কত ছিল আমাদের 50, মাইনাসের এর মান ছিল 5, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সহজে পাই কি 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমরা পরবর্তী ম্যাথে যাই। একটি গাড়ি 10 মিনিটে 500 মিটার দূরত্ব অতিক্রম করে, ত্বরণ কত। আদিবেগ দেওয়া আছে সেম আগের মতোই তোমাদের অঙ্কগুলা। 10 মিনিটের টি হচ্ছে তোমার 10 মিনিট, 10 মিনিট, আর সবসময় তোমরা যেটা বললাম এটা তোমার সেকেন্ডে প্রকাশ করে নেবা। কত আসছে 600 সেকেন্ড। আর 500 মিটার দূরত্ব অতিক্রম করে, যদিও আসলে এটা আমার স্মরণ হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের বইয়ের স্মরণটাকে আসলে দূরত্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, তো এটা স্মরণই আসলে ধরে নেবে এটা। তাহলে দেখো এস ইকুয়ালটা কত, এস হচ্ছে তোমার আমাদের যে এস বলছিলাম অতিক্রান্ত দূরত্ব কত 500 মিটার, আর আদিবেগ যে বলা আছে আমাদের 5 মিটার পার সেকেন্ড, ত্বরণ কত। তো আসলে সিম্পল, আমাদের দ্বিতীয় সূত্র ব্যবহার করলে এটা পাওয়া যায়। দ্বিতীয় সূত্রে আমাদের এস ইউ এ এবং টি 4টা টার্মই আছে। তো লিখি আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস এর কি হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, আমার বের করতে হবে মূলত আসলে এর মানটা। তো এর মানটা দেখো, এস এর মানটা আমরা আগে তোমার লেখা অঙ্কটাই সাজিয়ে নিই, তারপরে মানগুলো বসাই দিব। তাহলে এদিকে দেখো এস, আমার শুধু দরকার এ এর মানটা, আমি এটাকে শুধু এদিকে রাখবো। ঠিক আছে, এস ইউটিরে যদি আমি এদিকে নিয়ে আসি কত আসছে মাইনাসের ইউটি। ঠিক আছে, এস মাইনাসের ইউটি ইকুয়াল টু কত হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। তাহলে আমার শুধু দরকার এর মানটা, আমি দুইটা যদি এদিকে আনি তাহলে দুইটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, দুইটা যদি আমাদের এখানে গুণ হয়ে যায় তাহলে দেখো এস মাইনাসের ইউটি ইকুয়াল টু, আর টি স্কোয়ার, টি স্কোয়ারটা যদি আমি তোমার বাম পাশে আনি সেটা হয়ে যাবে তোমার ভাগ। ঠিক আছে, বলতে কত এ, সুতরাং এ সমান কত 2, এখানে আমার ছিল এস এর মান ছিল আমাদের 500, আর ইউর মান কত ছিল আমাদের 5 গুণন 600।
ঠিক আছে। আর নিচে হচ্ছে তোমার টি স্কোয়ার হচ্ছে তোমার টেন স্কোয়ার আমরা কি বলতে পারি 100। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, সেটা আমরা কি করলাম এখানে, তো আমরা অঙ্কটা করি, আসলে সামনে যাই। দাঁড়াও। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে আমাদের আমাদের একটু করে দেখেছি, একটু দাঁড়াও। টি এর মানটা তো ছিল আসলে 600, ঠিক আছে। টি এর মানটা হবে তো আমাদের 600 স্কোয়ার, ঠিক আছে। তো এবার আমরা অঙ্কটা করে ফেলি। জিরো পয়েন্ট 0138, ঠিক আছে। এ হচ্ছে আমাদের 0.0138। একটা জিনিস খেয়াল করো, আগে কিন্তু আমাদের কি আছে, মাইনাস আছে, ঠিক আছে। তো এই মাইনাসটা আসলে কি প্রকাশ করে, মাইনাসটা প্রকাশ করে আসলে কি, এটা এটা হচ্ছে তোমার মন্দ, ঠিক আছে। এখানে তোমার আসলে মন্দন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক করছি, এটা একটু ভুল হয়ে গেছিল, সরি। আচ্ছা, সেদিকটা আমার গেল। তারপরে আমরা দেখো আরেকটা অঙ্ক, এই অঙ্ক একেবারে তাড়াতাড়ি করে ফেলি। বলছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান বাসের অতিক্রান্ত দূরত্ব 500 মিটার। 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান, ইউ কত, 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এস দেওয়া আছে আমাদের 500 মিটার, আর শেষ বেগ দেওয়া আছে সরাসরি আমাদের 50 মিটার পার সেকেন্ড। আমাদের চাইছে এ। তাহলে আমাদের সূত্র কি জানি, ই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। আমার যেহেতু এ দরকার, এ কে আমরা কি লিখতে পারি, ই স্কোয়ার এদিকে আসলে হয়ে যাবে তোমার বিয়োগ, আর এ বাদ দিয়ে আমরা যদি বাকি জিনিসগুলো এখানে আসি তাহলে 2s ইকুয়াল টু কত, এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সুতরাং এ সমান কত, ভি স্কোয়ার মানে 50 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই 2s মানে 500 গুণন 2। তো এটা আসলে আনসারটা আমাদের কত আসে, দেখো 50 স্কোয়ার বিয়োগ 20 স্কোয়ার ভাগ হচ্ছে কত, 1000, 500 গুণন 2, সেটা আনসারটা আসছে আমাদের 2.1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে।
এখানে দেখো সমবেগে চলমান কোনো গাড়ির 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 500 মিটার পথ অতিক্রম করে, সময় নির্ণয় করো। সেটা অনেক সহজ অঙ্ক, খালি এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করবা, ঠিক আছে। আচ্ছা, সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, S = VT। আমার সময় চাইছে, সময় যেহেতু আমরা চাইছি তাহলে আমরা টিটাকে আমি এক পাশে রাখলাম। টিটাকে যদি আমি এক পাশে রাখি তাহলে ভিটা এদিকে এসে এস এর নিচে আসবে, মানে S/V, ঠিক আছে। এস এর মানটা আসলে কত, এস এর মানটা দেওয়া ছিল তোমাদের 500 মিটার, আর ভি এর মানটা আমাদের কত দেওয়া ছিল, ভি এর মানটা আমাদের দেওয়া ছিল হচ্ছে তোমার 10, তাহলে কত সময় হচ্ছে আমাদের 50 সেকেন্ড। যাই হোক, এগুলো হলো। তারপরে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে যাওয়ার আগে তোমাদের কনভার্সন বা রূপান্তরগুলো একটু শিখাই নিই। এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, সরি। আচ্ছা, তো আমাদের আসলে অনেক সময় তোমার কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে বা এরকম কিছু দেওয়া থাকে, কিন্তু আমাদের আসলে কি নিতে হবে, কিসে, মিটার পার সেকেন্ডে। আচ্ছা, ধরো আমি তোমার ধরলাম কত, এক্স কিলোমিটার পার সেকেন্ড, সরি এক্স কিলোমিটার পার আওয়ার, আমি এক্স ধরলাম এটাতে। তার মানে কি, সরি বেগের ক্ষেত্রে আমরা কি জানি, মানে সময়ের সাথে সরণের পরিবর্তন বা দূরত্বের পরিবর্তন, ঠিক আছে। তাহলে দেখো সেটা কি করতেছে, সেটা আমরা যদি সেকেন্ডে যাইতে চাই, মানে এসটাকে আমরা যদি সেকেন্ডে যাইতে চাই, মানে 1 ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তো এই জায়গায় দেখো 3600 সেকেন্ডে সেটা কত দূরত্ব যায়, 3600 সেকেন্ডে সেটা যাচ্ছে হচ্ছে তোমার x মিটার যাচ্ছে, ঠিক আছে। আমরা সেকেন্ডটারে তোমার মিটারে এখন নেব, আমরা 1 সেকেন্ডের দরকার, যেহেতু মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড আসলে কতটুকু যাচ্ছে, এটা 1 সেকেন্ডে অবশ্যই আর অনেক কম যাবে, নিতে হচ্ছে 3600। আর কিলোমিটারটা মিটার বানাইতে হবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, কিলোমিটারটা যখন আমরা মিটার বানাবো, এই পুরাটা দূরত্ব অতিক্রম করে কত সেকেন্ডে, এটা কিন্তু এখন কিলোমিটারে আছে, ঠিক আছে। এই দূরত্বটা আছে এখন আমাদের কিলোমিটারে। তো এটা যদি মিটার বানাতে চাই, সেটার কি করতে হবে, 1000 দিয়ে গুণ দিতে হবে, স্বাভাবিক, গুণন x/3600। তো আসলে আমাদের পরীক্ষা হলে তো এত কিছু করার সময় থাকে না, তাহলে আমরা কি করব, তাহলে আমরা সিম্পল, তুমি সবসময় মনে রাখবা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে, যতই থাকুক না কেন সেটা তুমি 3.6 দ্বারা ভাগ করে দেবা, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু আমাদের এত ডিটেলস অঙ্ক দেখাতে হবে না, ঠিক আছে। আর 3.6টা কোথা থেকে আসলো, তুমি যদি এটা কাটাকাটি করো তাহলে পাবা 3.6, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, তুমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে সেটা 3.6 দ্বারা ভাগ করে দেবা। তাহলে এখন আমার কি বলছে দেখো, একটি বুলেট 11.5 কিলোমিটার পার আওয়ার বেগে একটি দেওয়ালে আঘাত করে। আমি ব্যাগটাকে আগে আমরা ঠিক করে নিই, পি কত দেওয়া ছিল, সরি ইউ দেওয়া ছিল কত, 11.5 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এটা কি বানাবো, মিটার পার সেকেন্ডে যদি আমরা বানাতে চাই তাহলে সেটা আমরা 3.6 দ্বারা ভাগ করে দেব, কত আসে, আচ্ছা তাহলে আমাদের ব্যাগটা আসলে আসছে হচ্ছে তোমার 3.194 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তোমরা সবসময় এটা মনে রাখবা, শর্টকাট হিসাবে 3.6 দ্বারা ভাগ করলে কিলোমিটার পার আওয়ার সেটা হয়ে যাবে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। আমার ইউ বের হয়ে গেল। এখানে বলছে যে আঘাত করে 10 সেন্টিমিটার প্রবেশ করে, এটা মানে কি, 10 সেন্টিমিটার যেহেতু প্রবেশ করে, আমাদের এস কত, 10 সেন্টিমিটার, এস হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে এটার মিটারে নিলে আসলে কী হবে, 100 দ্বারা ভাগ দেব, 0.1 মিটার,
ঠিক আছে। তো আমাদের এস আছে, তারপরে হচ্ছে তোমার ইউ আছে। আরেকটা জিনিস খেয়াল করো, একটি বুলেট তোমার একটা ব্যাগে একটি দেয়ালে আঘাত করে 10 সেন্টিমিটার প্রবেশ করে কিন্তু আসলে সেটা তোমার থামা যায়, ঠিক আছে। যদি থামা যায় কথাটা বলা নাই, ধরে নেওয়া যে থেমে যায়। তাহলে একটা জিনিস খেয়াল করো, থেমে গেলে আমাদের শেষ বেগ ভি কত? শেষ বেগের ভি হচ্ছে আমাদের 0, ঠিক আছে। তাহলে আমরা ভি হচ্ছে আমাদের 0, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আছে? ভি আছে, এস আছে, ইউ আছে, বের করতে হবে এ বা মন্দন। ভি স্কোয়ার আমরা কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2as। আমাদের যেহেতু আসলে মন্দন বের করতে হবে বা ত্বরণ বের করতে হবে, হ্যাঁ, সেটা আমরা এটা রাখলাম বাম পাশে, বাই 2s ইকুয়াল টু এ। আমাদের শেষ বেগ হচ্ছে তোমার 0, আর ইউর মান কত ছিল আমাদের? ইউর মান ছিল 3.194 স্কোয়ার বাই 2s। 2 গুণন কত দূরত্ব অতিক্রম করছিল? 0.1 মিটার ইকুয়াল টু এ। তো আমাদের আনসারটা কত আসছে এখানে? এখানে আনসারটা আসলে আমাদের কত আসে একটু দেখো। আনসারটা আসে হচ্ছে তোমার এবার ত্বরণ হচ্ছে -51.008 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। যেহেতু মাইনাস আছে তাহলে আমার মন্দন পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখি কি আছে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে তোমার পড়ন্ত বস্তুর সূত্র। এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো আসলে মূলত আবিষ্কার করেন আমাদের বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই, ঠিক আছে। উনি মূলত পড়ন্ত বস্তু 3টা সূত্র আবিষ্কার করছিলেন। সূত্রগুলো আসলে কি আমরা দেখি। সেই পড়ন্ত বস্তুতে 3টা সূত্র, হ্যাঁ, এই 3টা সূত্র মূলত তোমাদের যেই প্রথম নাম্বারের যে প্রশ্ন সংজ্ঞা, হ্যাঁ, এটাতে অনেক সময় আসতে পারে, তাই তোমার সূত্রগুলো একটু ভালোভাবে বুঝে নিবা, ঠিক আছে। তো দেখি, প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে 2টা শর্ত। স্থির অবস্থান এবং কি একই উচ্চতা। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, ঠিক আছে। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। ওর একটা স্থির অবস্থান হইতে হবে, ধরো উপর একটা পয়েন্ট তোমার স্থির হইলো, হ্যাঁ, একটা বস্তু পড়বে, দুইটা বস্তু পড়বে, ধরলাম 2টা বস্তু পড়লো এখান থেকে, ঠিক আছে। আমাদের উচ্চতাও সেম, আর দুইটাই স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান থাকে মানে কি ইউ ইকুয়াল টু 0, মানে কোনো আদিবেগ থাকবে না, ঠিক আছে। তাই এটা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা যদি 5 সেকেন্ড পরে তোমার 50 মিটার দূরত্ব অতিক্রম করে, এই বস্তুটাও তোমার 5 সেকেন্ড পরে কি 50 মিটার দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় সূত্রে যাই। এখন বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। স্থির অবস্থান যেটা আগে বললাম, এটা সবসময় ফিক্স থাকবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আর বলছে কি বিনা বাধায় বলতে এর মাঝে কোনো বাধা থাকতে পারবে না, যদিও আমরা বায়ুর বাধাকে অগ্রাহ্য করি, ঠিক আছে। তো সে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি? বলছে যে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক টি, ঠিক আছে। ভি সমানুপাতিক টি, বেগ আর সময় যেহেতু সমানুপাতিক, তাহলে আমরা কি লিখতে পারি? ভি সমানুপাতিক যেহেতু টি, সেটা আমরা লিখতে পারি ভি বাই টি। টিটার এদিকে না আমরা লিখতে পারি যেটা কনস্ট্যান্ট। তো ভি বাড়লে মানে সময় বাড়লে তোমার বেগ বাড়বে, সময় কমলে বেগ কমবে, ঠিক আছে। তাহলে ভি বাই টির কনস্ট্যান্ট। তো ভি বাই টি তুমি যদি একাধিক বস্তু ধরো নিক্ষেপ করলা, হ্যাঁ, তো 2টা বস্তু নিক্ষেপ করলা, তখন ক্ষেত্রে তোমরা টেস্ট করতে পারো v1 বাই t1 প্রথম বস্তুর ক্ষেত্রে ইকুয়াল টু
v2/t2। যদি তোমাদেরকে বলা হয় যে দুইটা বস্তু তোমার নিক্ষেপ করা হলো, হ্যাঁ, দুইটা বস্তু নিক্ষেপ করা হলো, তুমি তোমার কত সময় পর কোনটা তোমার, দুইটা বস্তু নিক্ষেপ করা হলো এবং তোমার শেষ বেগগুলো দেওয়া হলো, ঠিক আছে, তাহলে তুমি কি বের করবা, তুমি এখান থেকে টি বের করতে পারবা। এটা আমরা লিখতে পারি কনস্ট্যান্ট। সেমভাবে স্থির অবস্থিতি সূত্র হচ্ছে তোমার স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। মানে তোমার স্থির অবস্থান থেকে একটা বস্তুকে যদি তুমি ছেড়ে দাও বিনা বাধায়, অর্থাৎ কোনো বাধা থাকবে না মাঝখানে, তাহলে এটা নির্দিষ্ট সময়, মানে কি নির্দিষ্ট সময় পর যে দূরত্ব অতিক্রম করব নির্দিষ্ট সময়ে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, বা এস সমানুপাতিক টি স্কোয়ার, s/t স্কোয়ার আমরা লিখতে পারি কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। আচ্ছা, তো পরন্ত বস্তুর সূত্রগুলোর ক্ষেত্রে আসলে এই সূত্রগুলো আসলে শুধু পরন্ত বস্তু না, তুমি একটা বস্তুকে যদি ধরো এই দুই পয়েন্টে দুইটা ধরো, এটা একটা তোমার উপরের একটা সারফেস, এটা আর এটা নিচের সারফেস, এই সূত্রগুলো আসলে মূলত দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমরা কিন্তু এতক্ষণ কি হিসাব করলাম, এতক্ষণ আমরা হিসাব করছি তোমার ভূমি থেকে ভূমিতেই চলে যেতেছে, একটা সরলরৈখিক গতি হিসাব করছি, ঠিক আছে। এখন আমরা হিসাব করবো তোমার ভূমি থেকে আকাশে, ঠিক আছে। তাহলে এই দেখো, আমরা ধরো কোনো বস্তু এখান থেকে ছেড়ে দিলাম, অথবা কোনো বস্তু তোমার ভূমি থেকে আকাশের দিকে নিক্ষেপ করলাম, এই ক্ষেত্রে আসলে আমাদের বিষয়গুলো কি হবে, ঠিক আছে। চলো আমরা এগুলো একটু দেখি। আচ্ছা, তাইলে দেখো এক্ষেত্রে আমাদের ত্বরণটা যেটা, হ্যাঁ, এর আগে কিন্তু গাড়ির ক্ষেত্রে কিন্তু ত্বরণটা আমাদের নির্দিষ্ট না, কত আমরা জানি না, মান অঙ্ক করে বের করতে হয়েছে, কিন্তু এখানে তোমার ত্বরণটা নির্দিষ্ট। ত্বরণটা সবসময় হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তুমি সব আগে সূত্রটি খালি এ কে তুমি রিপ্লেস করবা কি দ্বারা, জি দ্বারা রিপ্লেস করবা। আর তুমি যদি আসলে স্থির অবস্থান থেকে একটা বস্তু ছেড়ে দাও, হ্যাঁ, তার ক্ষেত্রে কী হবে জানো, তার ক্ষেত্রে ইউটা কিন্তু শূন্য, মানে আদি বেগ থাকবে না, তার মানে এটা 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 তিনটার মান শূন্য হয়ে যাবে। তখন হবে কি বি ইকুয়াল টু জিটি, এস ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু 2gh। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় আসলে সমস্যা লাগে, তুমি চিহ্নগুলো আসলে একমুখী যেগুলো, হ্যাঁ, একমুখী যেগুলো সেগুলোর তুমি একটা চিহ্ন ধরবা, আর ধরো বিপরীতমুখী যেগুলা সেগুলোর তুমি আরেকটা চিহ্ন ধরবা। ধরো তুমি ভূমি থেকে, হ্যাঁ, একটা বস্তু আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে বস্তু উপরের দিকে যদি আমি নিক্ষেপ করলাম, বস্তুটার ব্যাগ কোথায়, ব্যাগ হচ্ছে আমার উপরের দিকে, ঠিক আছে, বস্তুর ব্যাগটা হচ্ছে আমার উপরের দিকে। তারপরে ধরো গেল তোমার বস্তুর স্মরণটা আসলে কোন দিকে, কারণ যেটা উপরের দিকে দ্রুত অতিক্রম করতেছে, স্মরণটাও হচ্ছে তোমার উপরের দিকে, মানে আমরা সাধারণত এস এর পরিবর্তে এইচ ইউজ করি, ঠিক আছে। আর জি এর ক্ষেত্রে সবসময় সেটা হয় নিচের দিকে, কারণ জি অভিকর্ষ ত্বরণ মাটির নিচের দিকে ক্রিয়া করে, তাই তুমি যদি ভি আর এসকে ধনাত্মক ধরতে চাও তাহলে জিকে ধরতে হবে তোমার ঋণাত্মক। মূলত এখান থেকে এই সূত্রগুলো আসে যে ধরো বি স্কোয়ার, একটা বস্তু যদি উপরের দিকে তুমি ঢিল দাও, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, জিটা হয়ে যায় তোমার ঋণাত্মক মাইনাসে 2gh, ঠিক আছে। তো চিহ্নগুলো আসলে এভাবে খেয়াল করবো যে কোনো অঙ্কের ক্ষেত্রেই, যেহেতু আসলে সবগুলো রাশি ভেক্টর রাশি, ভি ইউ তারপরে তোমার জি, এই সবগুলো রাশি কিন্তু আসলে ভেক্টর রাশি, তাই সেটা দিকটা হিসাব করতে হয়, দিকটা হিসাব করলে তুমি কোনটা প্লাস হবে মাইনাস হবে নিজেই বুঝে যাবা। আমি বলছি যে 100 মিটার উপর থেকে কোনো বস্তু ছেড়ে দেওয়া হলে কত সময় পর তা মাটিতে পৌঁছাবে, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা আমরা করে ফেলি। এই ধরো 100 মিটার উপর একটা বস্তু ছিল, হ্যাঁ, 100 মিটার উপর থেকে কোনো বস্তু যখন ছেড়ে দিলে তখন কত সময় পর মাটিতে পৌঁছাবে। যেহেতু 100 মিটার উপর থেকে বস্তুটা আমি ছেড়ে দিছি, তাহলে আমরা বলতেই পারি যে ইউ ইকুয়াল টু 0, কারণ বস্তুটা তখন কোনো ব্যাগ দিয়ে নিক্ষেপ করে শুধু ছেড়ে দিছি উপর থেকে, ঠিক আছে। তাহলে ইউ 0 পাইলাম। তাহলে আর কি আছে, আমাদের জি এর মান কিন্তু আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
ঠিক আছে। আর এস এর মান তো এইচ এর মান তো আমাদের দেওয়াই আছে 100 মিটার, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করা, আমাদের কি চাইছে, সময়টা চাইছে। সময় যেহেতু স্কেলার রাশি, সময় কিন্তু আমাদের প্লাস মাইনাস নিয়ে কোনো সমস্যা নাই, এগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস আছে। তো আমরা যখন তোমার স্থির অবস্থান থেকে আমরা কি জানি ইউগুলো শূন্য হয়ে যায়, তাহলে আমরা সূত্র আসলে কি লিখতে পারি, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, কারণ ইউ আমার শূন্য। একটা জিনিস খেয়াল করো, বস্তুটা কিন্তু দূরত্ব অতিক্রম করতেছে কি নিচের দিকে, এইচ হচ্ছে আমার নিচের দিকে, আর কি আছে, আর আছে আমার জি ত্বরণ, আমি যেটা বললাম সবসময় নিচের দিকে, ঠিক আছে। যেহেতু ত্বরণ সবসময় নিচের দিকে, এইচও নিচের দিকে, তাহলে দুটাই হবে তোমার একই চিহ্ন, এস প্লাস হলে জিও প্লাস, এস মাইনাস হলে জিও মাইনাস। তো আমি দুইটাকে প্লাসে ধরে নিলাম। তো আসলে আমার কি আছে দেখো, 2s বাই জি, তারপরে কি রুট, এই রুট 2s বাই জি, এটা কিন্তু তোমরা চাইলে সূত্র হিসাবে শর্টকাট ব্যবহার করতে পারো, ঠিক আছে। এসব ক্ষেত্রে তোমরা আসলে শর্টকাটগুলো ব্যবহার করতে পারো। এদিকে দেখো 2s মানে কি 100 গুণন 2 বাই 9.8। তো আনসারটা আসলে আমাদের কত আসে, 200 ভাগ 9.8, 4.52 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এটা অবশ্য আমরা আগেই বলা হয়ে গেছে যে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু হলে তোমার এখানে তোমার কি হয়, জি এর চিহ্নটা তোমার সাধারণগুলো চিহ্নটা উল্টায় যায়, এগুলো আমরা অবশ্য আগেই বলে আসছি যে জি এর চিহ্নটা সবগুলোর ক্ষেত্রে মাইনাস হবে তুমি যদি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করো, ঠিক আছে। তো এটা বলা হয়ে গেছে, তাহলে আমরা ম্যাথটা করে দেখি। ভূমি থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক আছে, ভূমি থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে। তো আমরা আসলে দেখি যে কী হয় জিনিসটা। এই ধরো ভূমি, হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বল আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, ইউ কত আমাদের 10 মিটার পার সেকেন্ড। কত সময় পর তা ভূমিতে আঘাত করবে, ঠিক আছে। কত সময় পর, সময়টা আমার দেওয়া নাই, জি আমি জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা কত সময় পর ভূমিতে আঘাত করবে, হ্যাঁ, এর আগে তোমাদের একটা জিনিস আমি তোমাদের বলে নিই, একটা বস্তুকে যখন তুমি নিক্ষেপ করবা, হ্যাঁ, নিক্ষেপ করবা, যখন উপরের দিকে নিক্ষেপ করলা, এটা একটা নির্দিষ্ট সময় পর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, আর সর্বোচ্চ উচ্চতায় তার বেগ হয় কি 0। তাহলে আমি ধরো সর্বোচ্চ উচ্চতা হিসাব করতেছি না, পুরোটা হিসাব করতেছি না, পরে হিসাব করবো। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আমাদের, সর্বোচ্চ বেগ হচ্ছে আমাদের কি শেষ বেগ 0। আরেকটা বিষয়, একটা বস্তু তোমার ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় যেতে, হ্যাঁ, যে পরিমাণ সময় লাগে তা তোমার ফিরে আসতে আবার ঠিক সেই পরিমাণ সময় লাগে। আমরা একটু প্রসেস আগাই। দেখো আমরা জানি কি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতায় যে উঠতেছে, হ্যাঁ, সর্বোচ্চ যে উচ্চতায় উঠতে সময়, মানে ম্যাক্স হাইটে উঠতে সময় আমার কত লাগে, ম্যাক্স হাইটের ক্ষেত্রে আমার কি টিটা আমার কত, এটা আমরা বের করতেছি। তাহলে দেখো টি যদি বের করি, ভি মাইনাস ইউ বাই জি ইকুয়াল টু টি মাইনাস টি, সরি, তাহলে টি লিখতে পারি আমরা ইউ মাইনাস ভি বাই জি ইকুয়াল টু কত টি। আর টিটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, টিটার আমরা লিখতে পারি হচ্ছে ইউ মান কত ছিল আমাদের 10 মাইনাস 0 বাই 9.8। কত সময় লাগলো একটু দেখো, মোট সময় লাগছে আমার 1.02 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে সর্বোচ্চ উচ্চতায় করতে সময় লাগছে 1.02 সেকেন্ড, তাহলে আবার নামতে কত সময় লাগবে, নামতে সময় লাগবে আবার সেম 1.02 সেকেন্ড, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যেহেতু বলছিলাম যে ওঠার সময় আর নামার সময় সমান, এইটি আর এইটাই কি
সমান। তাইলে ভূমিতে আঘাত করে কত সেকেন্ড পর আঘাত করে, মোট যে ইনিশিয়াল টিটা আসবে, শেষ টিটা আসবে, সেটা হচ্ছে তোমার যে পর্যায়কালটা আসবে সেটা হচ্ছে 2 গুণন 1.02। ঠিক আছে, সেটা আমার আনসার আছে 2.04, 2.074 সেটা আসবে। তো আমার এখানে সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে, ঠিক আছে। তো আমরা তো জানি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমাদের সময় লাগছে কত, 1.02 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার সময় লাগছে 1.02 সেকেন্ড। আর আমাদের আদিবেগ তো আমরা জানি 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো 10 মিটার পার সেকেন্ড। আমাদের আর কি লাগবে, এস তো আমরা জানি না, এসটা আমরা জানি না কত, আর জি এর মান আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা সাধারণভাবে বের করে ফেলি। এস ইকুয়াল টু টি মাইনাসের হাফ ডিটি স্কোয়ার। ঠিক আছে, তো মানগুলো বসাই দাও। 10 গুণন 1.02 মাইনাসে 0.5, হাফকে 0.5 লেখা যায়, গুণন 9.8 গুণন কত 1.02 স্কোয়ার। এটা আনসারটা আসবে 5.10 মিটার। ঠিক আছে, শেষ গেল। আর তারপরে আছে হচ্ছে তোমাদের মধ্যে গ্রাফ। ঠিক আছে, গ্রাফের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, গ্রাফের ক্ষেত্রে আসলে জিনিসটা কি হয়। গ্রাফের ক্ষেত্রে তোমার বিভিন্ন জিনিস, মানে বিভিন্ন জিনিস নিয়ে তোমার গ্রাফ বানাতে পড়ে। সাধারণত দুইটা জিনিস দেয়, দুইটা রাশি দেয়। একটা রাশিকে আমরা এক্স অক্ষে বসাবো, আরেকটা রাশিকে বসাবো আমরা ওয়াই অক্ষে। এক্স অক্ষে কোনটা বসাবো আর ওয়াই অক্ষে কোনটা বসাবো, এটা নিয়ে আমাদের কনফিউশন হতে পারে। তাহলে একটু জিনিস দেখো, এক্স অক্ষে আসলে আমরা বসাবো হচ্ছে তোমার যার উপরে ডিপেন্ড করে কাজটা হইতেছে। ঠিক আছে, যেমন ধরো আমাদের এখানে সময় বনাম অবস্থান বনাম সময়। ঠিক আছে, তো সময় সময় যত তোমার চেঞ্জ হইতেছে, অবস্থানও চেঞ্জ হইতেছে। ঠিক আছে, এর জন্য সময়টা নিচে। আর আমরা যখন এটা লিখবো অবস্থান বনাম সময় বা SVST এরকম লিখলে তোমার বনামের পরে যেটা আসে এটা সাধারণত আমরা নিচে দিই। ঠিক আছে, তো অবস্থান বনাম সময় যে কোনো হইতে পারে। তো জিনিস মনে রাখবা, তুমি যদি এক্স অক্ষ বরাবর যাও, এক্স অক্ষ বরাবর গেলে তোমার সময় বৃদ্ধি পাবে, আর ওয়াই অক্ষ বরাবর গেলে তোমার কি বৃদ্ধি পাবে, অবস্থানের পরিবর্তনের বৃদ্ধি পাবে। সেটা আসলে যে কোনো রকম হইতে পারে, এরকম হইতে পারে, অথবা কার্ভের মতো হইতে পারে, যে কোনো। এখন আমরা কি আসি সমবেগ, ভি ভার্সেস টি। সমবেগের ক্ষেত্রে কি হয়, বেগের কোনো পরিবর্তন কিন্তু নাই। সেটা 5 সেকেন্ডে যা থাকে, 10 সেকেন্ডে তা, 15 সেকেন্ডে তা। তো এই দেখো বেগের কোনো পরিবর্তন কিন্তু এখন আমাদের নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছে অবস্থান বনাম সময় কখন, সমবেগের ক্ষেত্রে। এটা হচ্ছে আসলে মূলবিন্দুগামী সরলরেখা। কারণটা হচ্ছে তোমার সমবেগ মানে কি, বেগের পরিবর্তন। আসলে বেগের পরিবর্তন হয় না, বেগটা সবসময় তোমার সুষম থাকে। আর বেগ আমরা কি জানতাম, সরণের পরিবর্তন বাই সময়। তো ব্যাগটা স্থির আছে, ধরো 5 মিটার পার সেকেন্ড চলতেছে, ব্যাগটা স্থির আছে, কিন্তু প্রতি সেকেন্ডে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, যেহেতু তোমার সমবেগে চলতেছে। হ্যাঁ, এজন্য তোমার এই গ্রাফটা হচ্ছে তোমার মূল বিন্দুগামী সুষম গ্রাফ। সমবেগে যদি এটা আসলে তোমার অসমবেগে চলতো, তাহলে গ্রাফটা হয়তো তোমার এরকম, ঠিক আছে, এরকম অথবা এরকম, মানে সরলরেখা তুমি পাইতা না। ঠিক আছে, আচ্ছা, তারপর ত্বরণের গ্রাফগুলো আমরা একটু দেখি। ত্বরণের ক্ষেত্রে আসলে কি পাই, ত্বরণের ক্ষেত্রে দেখো ত্বরণ বনাম সময়। যখন সমত্বরণে চলে, ঠিক সমবেগের মতো, এটার মতন সমত্বরণের ক্ষেত্রে তোমার ত্বরণের কোনো পরিবর্তন হয় না, 5 সেকেন্ড 10 সেকেন্ড সবসময় ত্বরণ একই থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার সমত্বরণ। সমত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময়, এক্ষেত্রে তোমার বেগ, সমত্বরণের ক্ষেত্রে ত্বরণ সমান থাকে কিন্তু বেগটা কিন্তু বৃদ্ধি পায়, যেহেতু সমত্বরণ, তো সুষমভাবে বেগটা বৃদ্ধি পাইতেছে। ঠিক আছে,
আর এই ক্ষেত্রে গ্রাফটা হয় তোমার আসলে এরকম, মানে সময়ের ক্ষেত্রে খুব ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে গ্রাফটা তোমার কি হয়, ওয়াই অক্ষে মানটা একটু বেশি বৃদ্ধি পায়। কারণটা কি জানো? কারণটা বলতেছি, আমরা কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, আমি 1 সেকেন্ড বাড়াই, হুম, সময় 1 সেকেন্ড বা সরি 2 সেকেন্ড, যদি ধরো 2 সেকেন্ড সময় বাড়াইলাম, ঠিক আছে, তাহলে দূরত্ব বাড়তেছে কিন্তু সময়ের বর্গ আকারে। ঠিক আছে, আমি যদি সময় বাড়াইলাম 5 সেকেন্ড, দূরত্ব বাড়বে আমার 25 মিটার। সময় বাড়াইলাম ধরো, আমি যদি বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে নিই, ঠিক আছে, তুলনা করতেছি, সময় বাড়ালাম ধরো 6 সেকেন্ড 36। ঠিক আছে, তো এই দেখো, এটা কিন্তু তোমার ওয়াই অক্ষের দিকে মানটা দ্রুত উপরে উঠে যেতেছে, আর এক্স অক্ষের দিকে তোমার ধীরে ধীরে সামনে যাইতেছে। ঠিক আছে, তাহলে যদি বলে তোমার অবস্থান বনাম সময়ের গ্রাফ কোনটা এমসিকিউতে আসতে পারে, তাহলে তোমরা এটা দিবা। আচ্ছা, আমাদের পরবর্তীতে কি আছে একটু দেখি আমরা। এখানে তোমাদের ছোট একটা শর্টকাটটা আমি পরে দেখাচ্ছি, আগে অঙ্কটা শেষ করে নিই। এখানে বলছে যে একটা ট্রাক এবং একটা প্রাইভেট কার, ঠিক আছে, ট্রাক এবং প্রাইভেট কারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ঢাকা থেকে উত্তরা যাবে, ঢাকা উত্তরের মধ্যবর্তী দূরত্ব হলো 4.2 কিলোমিটার। ঠিক আছে, তাহলে ট্রাকটা তোমার যাত্রা শুরু করছে 50 মিটার/সেকেন্ড বেগে সমবেগে, আর প্রাইভেট কার শুরু করছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে। ঠিক আছে, দুইটা তোমার একই সময় যাত্রা শুরু করছে। তুমি যদি বাস ধরো, কি বলছে, ট্রাক ধরো বা মাইক্রোবাস, আমরা শুধু বাসই ধরলাম, একই সময় যাত্রা শুরু করছে। ঠিক আছে, আমাদের প্রাইভেট কারটি কখন ট্রাকটিকে অতিক্রম করবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখি, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, যখন প্রাইভেট কারটি ট্রাকটিকে অতিক্রম করবে তখন কিন্তু তোমার দুইটার সময় কিন্তু সমান, মানে 10 সেকেন্ড পরে ধরো তোমার এই একটা পয়েন্টে, ধরো এই দুইটা একসাথে চলতেছে, তো এই একটা পয়েন্টে আইসা তোমার বাসটা তোমার প্রাইভেট কারটা তোমার ট্রাকটাকে অতিক্রম করবে। ঠিক আছে, তো এখানে একটা শর্ত অবশ্যই লাগবে, যে যে সময় তোমার বাসটা এখান থেকে এখানে আসবে, ট্রাকটাও ওই সময় এখান থেকে এখানে আসবে। তাহলে দুই ক্ষেত্রে টিটা আমাদের সমান, টি অফ বাস ইকুয়াল টু কি টি অফ ট্রাক। তো আমরা প্রথমে ট্রাকের ক্ষেত্রে হিসাব করি। ট্রাকের ক্ষেত্রে আমরা এসটি যদি হিসাব করি, হ্যাঁ, এসটি কত আমরা জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এসটি। তো ট্রাকের ক্ষেত্রে দেখো, ট্রাক কিন্তু সমবেগে চলমান। ঠিক আছে, ট্রাকটা হচ্ছে তোমার সমবেগে চলমান। ট্রাকের ক্ষেত্রে আসলে আমাদের কি হবে, ট্রাকের ক্ষেত্রে আমাদের আসলে পরের সূত্র দেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট ভিটি লিখতেই পারি। ভি কত ছিল আমাদের, 50 গুণন টি। আর এখানে কিন্তু আরেকটা বিষয় সমান, যে অতিক্রান্ত দূরত্ব কিন্তু সমান। ঠিক আছে, এই পয়েন্ট থেকে যখন এসে এই পয়েন্টে আসছে, দুইটা বাস যে দূরত্ব অতিক্রম করছে, ট্রাক ওই দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে কি এস অফ বাস ইকুয়াল টু এস অফ ট্রাক। তো আমরা আসলে ট্রাক যে দূরত্ব অতিক্রম করছে সেটা বের করলাম, 15t 50t। আর যখন আমরা বাসের ক্ষেত্রে যাব, হ্যাঁ, বাসের ক্ষেত্রে আমরা কি, বাসের যে ত্বরণ আছে হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, ইউ মান কত ছিল বাসের ক্ষেত্রে, বাসটা কিন্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, প্রাইভেট কার, ঠিক আছে, প্রাইভেট কার এটা কিন্তু এই অবস্থানে স্থির ছিল, তারপর সেটা যাত্রা শুরু করছে। তাহলে 0 প্লাস হাফ, ত্বরণের মান কত ছিল আমাদের, 5 গুণন টি স্কোয়ার। তো সিম্পল, এস অফ বি সমান কত, 5/2 বা তোমার
কি লেখা যায় 2.5 টি স্কোয়ার। আমরা পরের পেজে যাই। তো আমরা কি জানি, আমরা যেহেতু আগে তোমার বইলে আসছে, এখানে দেখো এসবি আর এসটি কিন্তু সমান, মানে এটা এটা সমান। কি লিখতে পারি আমরা, যেহেতু এস বি সমান এস টি, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং এসব বাসের ক্ষেত্রে কি ছিল, বাসের ক্ষেত্রে ছিল হচ্ছে তোমার 2.5 টি স্কোয়ার ইকুয়াল টু কত, ট্রাকের ক্ষেত্রে ছিল আমাদের সেটা ছিল 50 টি। ঠিক আছে, 50 টি। তো এখান থেকে আসলে টি এর মানটা আমরা সহজে বের করতে পারি। কীভাবে, ধরো 2.5 টি স্কোয়ার মাইনাসে 15 টি ইকুয়াল টু কত, 0। তাহলে টি কমন নিলাম, আমরা চাইলে আসলে 2.5 টি কমন নিতে পারি একসাথে। ঠিক আছে, 2.5 টি যদি আমরা কমন নিই তাহলে টি মাইনাসে 20 তুললে কত, 0। তো আমরা তো জানি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তারপর থেকে আলাদাভাবে 0, সুতরাং 2.5 টি ইকুয়াল টু 0 বা টি ইকুয়াল টু 0, আবার টি মাইনাস 20 ইকুয়াল টু কত, 0, টি ইকুয়াল টু 20। একটা দুইটা সময় আসছে, হ্যাঁ, তাই দুইটা সময় আসলে কেন আসলো, একটা জিনিস খেয়াল করো, যখন তারা সময় 0 ছিল, হ্যাঁ, তখন কিন্তু তারা স্টার্টিং পয়েন্টে ছিল। ঠিক আছে, তখন তারা পাশাপাশি ছিল। আবার যখন 20 সেকেন্ড পর তারা আবার পাশাপাশি হবে। 20 সেকেন্ড পর কী হবে, 20 সেকেন্ড পর প্রাইভেট কারটি ট্রাকটিকে অতিক্রম করবে। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। তারপরে আমাদের পরের যে অঙ্কটা, ট্রাকের বেগ দ্বিগুণ করা হলে, আচ্ছা ঠিক আছে, এর আগে তোমাদেরকে আমি শর্টকাটটা একটু বলে নিই। শর্টকাটটা হচ্ছে তোমার, এখানে ক্ষেত্রে শর্টকাটটা অবশ্যই তোমরা এমসিকিউতে ইউজ করবা, আর যদি তোমরা সেটাকে সৃজনশীলে ইউজ করা স্যারেরা 0 নাম্বার দেয় তাহলে আসলে কর্তৃপক্ষ দায়ী নয়। যাই হোক, তোকে বলি, শর্টকাটটা হচ্ছে তোমার S1 মাইনাসের S2 ইকুয়াল টু কত, U1 মাইনাসের U2 UT প্লাস A1 মাইনাসের A2 টি স্কোয়ার। ঠিক আছে, একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, জিনিসটা কি, সেটা হচ্ছে তোমার এই যে সময় কিন্তু আমাদের সমান হইতে হবে, মানে দুইটা তোমার একই সময় মিলিত হবে। ঠিক আছে, সময় কিন্তু আমাদের T1 সমান T2 হইতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। যদি এই শর্তটা না মানে, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে তুমি এটা অঙ্কটা মিলবে না। ঠিক আছে, তাহলে তুমি এই শর্তটা সবসময় তোমার খেয়াল রেখে অঙ্কটা করতে হবে। তাহলে সামনের দিকে আঁকায় দেখো, এই জিনিসগুলো মানে কি, মানে হচ্ছে তোমার দুইটা, তুমি একটা জিনিসকে 1 ধরে নিবা, একটা 2 ধরে নিবা। যেমন আমি ধরো কি বাসরে ধরো আমি 1 ধরে নিলাম। ঠিক আছে, বাসরে ধরে নিলাম আমি 1, SB ইকুয়াল টু S1, ST ইকুয়াল টু S2। ঠিক আছে, আর সব ক্ষেত্রে আসলে এরকমই হবে। তো এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে তোমার যাত্রা শুরুর আগে, হ্যাঁ, দুইটার মধ্যবর্তী দূরত্ব, বাস এবং ট্রাকের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমার কিন্তু বাস এবং ট্রাক একই স্থান থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব আমাদের নাই, স্বাভাবিকভাবে 0 ইকুয়াল টু কত, বেগের পার্থক্য। ঠিক আছে, এখন আমি কি ধরছিলাম, U1 ধরছিলাম, 1 ধরছিলাম আমি বাস। ঠিক আছে, এখন আমাদের বাসের ব্যাগটা আসলে কত ছিল, বাসের ব্যাগটা যদি আমি একটু উপর পৃষ্ঠায় দেখি, প্রাইভেট কার 5 মিটার পার সেকেন্ড সমতরণে, তো বাসের আদি বেগ কিন্তু আমার ছিল কত, 0। ঠিক আছে, বাসের আদি বেগ ছিল আমাদের 0 মাইনাস U2 মানে কি, ট্রাকের আদি বেগ। ট্রাকের আদি বেগ কত ছিল, ট্রাক যেহেতু চলতেছিল আমার সমবেগে। ঠিক আছে, ট্রাকটা চলতেছিল হচ্ছে আমাদের সমবেগে। তো সমবেগে আসলে কি, যেই বেগে যাত্রা শুরু করে ওইটাই হচ্ছে আমাদের
আদি বেগ। এটা কত বেগে যাত্রা শুরু করছিল? ট্রাক আমাদের তোমার যাত্রা শুরু করছিল 50 মিটার পার সেকেন্ড। লিখলাম আমরা 50 ইন্টু টি প্লাস 0.5 A1 মানে কি? A1 মানে হচ্ছে তোমার যে বাসের ত্বরণ কত ছিল? 5। আর A2 মানে ছিল আমাদের হচ্ছে তোমার কি? A2 মানে ছিল হচ্ছে আমাদের কি বলে এটাকে, ট্রাকের ক্ষেত্রে কিন্তু আমাদের ত্বরণ ছিল না, ট্রাক চলতেছিল সমবেগে। ঠিক আছে, সুন্দর। তাহলে দেখো আমরা কি পাই, মাইনাসের 0 কত, মাইনাসের 50t প্লাসের 0.5 গুণন 5 টি স্কোয়ার। আমরা আসলে পরের পেজে যাই। এই পেজে দেখো কি ছিল, মাইনাসের 50t প্লাসের 0.5 গুণন 5 টি স্কোয়ার। আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু কত, এই দেখো মাইনাসের 50t প্লাসের কত 5 গুণন 0.5। 5 আর 0.5 গুণ করলে কত আসে, 2.5 টি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা আগের মতো লিখতে পারি যে 50t ইকুয়াল টু 2.5 টি স্কোয়ার। এভাবে লিখতে পারি, অথবা আমরা ডাইরেক্ট কমন নিয়ে নিতে পারি। সুতরাং 0 ইকুয়াল টু কত, মাইনাসের 50t মাইনাসের 2.5 টি স্কোয়ার আমি কমন নিলাম আগের মতো যেটা আগে করলাম। 2.5t যদি আমি কমন নিই, সরি টি স্কোয়ার না টি, তাহলে কত আসে দেখো, ওখানে আছে টি মাইনাসের 50 না 20, তাহলে টি এখান থেকে আসতেছে আমাদের 0 এবং 20। ঠিক আছে, তো এটা আসলে তোমাদের প্রথমবার করালাম, এজন্য একটু বড় হয়ে গেছে। তাইলে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে ওটা তোমাদের সময় অনেক কম লাগবে। কারণ আরেকটা বিষয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে দেখো বস্তু দুইটা যদি একই দিকে গতিশীল হয়, এখানে কিন্তু আমার 3টা ভেক্টর কাজ করতেছে, এস ভেক্টর এস, ইউ বা যেটা ব্যাগ, এ ত্বরণ। হ্যাঁ, এই ত্বরণগুলোর ক্ষেত্রে দেখো আমরা কিন্তু একটা প্লাস একটা মাইনাস দিছি। ঠিক আছে, প্লাস মাইনাস দিছি কেন, যদি সবগুলোর গতি একই দিকে হয় তাহলে আমি কি দেবো, একটা প্লাস রেখে আরেকটা দেবো কি, যে কোনো একটা মাইনাস দেবো, সবগুলোর গতি একই দিকে। ঠিক আছে, যেমন S1 আর S2 গতি একই দিকে, U1 U2 গতি একই দিকে, A1 A2 গতি কিন্তু আমাদের একই দিকে। যদি একই দিকে হয় তাহলে আমরা দেব কি, মাইনাস। আর যদি গতিটা তোমার ভিন্ন দিকে হয়, তবে একটা বস্তু এদিক থেকে এদিকে যাইতেছে, আরেকটা বস্তু ওই দিক থেকে এদিকে আসতেছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দিব প্লাস। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এক মার্ক কিছু অঙ্ক করাইতেছি, দাঁড়াও। তো প্রশ্নটা লেখা নাই, আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, একটা গাড়ি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো। হ্যাঁ, এ পয়েন্ট থেকে সমবেগে যাত্রা শুরু করলো। আরেকটা গাড়ি তোমার সরি এটা ধরলাম তোমার 20 মিটার পার সেকেন্ড সমবেগ এ, আর বি কি করলো, বি হচ্ছে তোমার সমত্বরণে যাত্রা শুরু করলো। কত, ধরলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তখন বলা হয়েছে তাদের মধ্যবর্তী দূরত্ব বলা হয়েছে আমাদের 100 মিটার। ক্লিয়ার, 100 মিটার। তাহলে বলছে যে কত সময় পর তারা মিলিত হবে, টি ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের এ এবং বি পয়েন্টের দুইটা গাড়ি একই সময় যাত্রা শুরু করছে। ঠিক আছে, এটা প্রশ্ন উল্লেখ করে দেওয়া আছে যে একই সময় যাত্রা শুরু করছে। তাহলে একটা জিনিস খেয়াল দেখা, যেখানে মিলিত হোক অথবা এখানে মিলিত হোক, এটা কি সমান সময়ে কিন্তু মিলিত হবে। ঠিক আছে, তাহলে টিটা আমার সমান, দুই ক্ষেত্রেই টিটা আমার সমান। ধরো এটা তোমার এখানে মিলিত হইলো, হ্যাঁ, তাহলে এটা টি সেকেন্ড এখানে আসবে, বিটা টি সেকেন্ড এখানে আসবে, দুইটার ক্ষেত্রে টিটা সমান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা আগে সূত্রে চলে যেতে পারি। চলো যাই, এখানে আমরা যেখানে এস এ চিহ্নটা আমরা আপাতত দিচ্ছি না। ঠিক আছে, চিহ্নটা থাক, এস বি ইকুয়াল টু কত, ইউ এ
ইউবি টি স্কোয়ার প্লাস হাফ এ অফ বি টি স্কোয়ার। তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এস এ আর এস বি, ঠিক আছে? এস এ এবং এস বি আসলে দূরত্বটা কি, এটা কি একই দিকে নাকি ভিন্ন দিকে? এদিকে খেয়াল করো, আমার সরণ কি, এ এর সরণ হচ্ছে আমার এদিকে, বি এর সরণ এদিকে। তো আমি কি বলছিলাম, যদি সরণ দুইটা বিপরীত দিকে হয়, যেমন এই দেখো সরণ যদি দুইটা বিপরীত দিকে হয় তাহলে সেটা প্লাস হবে। তাহলে এখানে আসো, এই এস এ আর এস বি প্লাস গেল, আমার এস ভেক্টরটা গেল। তারপরে আসছে হচ্ছে তোমার ইউ এ আর ইউ বি। এটার আদিবেগ কি এদিকে ছিল, এটার আদিবেগ ছিল এদিকে, তাহলে কি আসলো দেখো, দুইটা দুই দিকে, এটা হবে প্লাস। ত্বরণের ক্ষেত্রেও সেম, অবশ্য একটা ত্বরণ নাই, ত্বরণ থাকতো বা সেটা হচ্ছে তোমার এদিকে, আর বিয়েরটা হতো এদিকে, মানে সবগুলোই আসলে এখানে প্লাস হবে, ঠিক আছে? তো দেখো, তো এখানে দেখো আমি কি বলছিলাম, এস এ আর এস বি হচ্ছে তোমার দুইটার মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্ব এখানে কত আমার দেখো, 100 মিটার, সরি 100 মিটার। আর ইউ এ কত ছিল আমাদের, এটার আদিবেগ ছিল আমাদের 20, কিন্তু এটা আদিবেগ ছিল 0, কারণ এটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। সরি একটু ভুলে গেছে, এখানে টি হবে আর এখানে হবে টি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এদিকে দেখো 20 প্লাস 0, ঠিক আছে? তাহলে টিটা আমার এখানে রয়ে গেল প্লাস 0.5 এ অফ এ আর এ অফ বি, ঠিক আছে? এ অফ এ কি দেখো, এ বস্তুর ত্বরণ, এ বস্তুর কি আমার ত্বরণ ছিল, ছিল না, 0 প্লাস, আর বি বস্তুর ত্বরণ ছিল আমাদের 5 টি স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে আসলে একটা সহজ হয়ে গেল, 100 ইকুয়াল টু 20t প্লাস কত, 2.5 টি স্কোয়ার। আচ্ছা এখন তোমরা এটা সমাধান করে বলো তো যে আনসার কত আসছে। তোমরা এটা খাতায় সমাধান করো, সমাধান করে বলো যে আসলে টি এর মানটা কত আসছে, ঠিক আছে? তোমরা সমাধান করে কমেন্টে জানাই দাও যে টি এর মানটা তোমরা কত পাইলা। এটাকে আমরা সাজিয়ে কি লিখতে পারি, 2.5 টি স্কোয়ার প্লাসের 20t মাইনাসের 100 ইকুয়াল টু কত, 0। তো তোমরা সমাধান করে আমাদের আনসারটা জানাই দাও যে আনসার এত আসছে। ঠিক আছে, এটা আমি করে দিতেছি তোমাদেরকে। আমরা কিন্তু যে মূল নির্ণয় করার জিনিসগুলো কিন্তু আমরা জানি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, মূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করি, যেহেতু আমরা এক্স এখানে চলো, হ্যাঁ আমরা জানি মাইনাস বি, বি এর মানটা কত ছিল এখানে আমাদের, বি ছিল এখানে আমাদের দেখো 20, এখানে আসছে আমাদের মাইনাসের 20, ঠিক আছে? প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাসের 4ac, বি মান ছিল আমাদের 20 মাইনাসের 4 গুণন এসি মান কত ছিল, এর মান ছিল আমার 2.5, আর এখানে ছিল হচ্ছে 100, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, আর নিচে ছিল আমাদের 2a, তো আমাদের যে ফর্মুলাটা লিখে দেবো একটু পরে, এর মান কত ছিল আমাদের 2.5, ঠিক আছে? যে আমরা যে এক্স এর মূল নির্ণয় করতাম, মাইনাসের বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাসের 4ac,
ঠিক আছে, আর নিচে হচ্ছে আমাদের 2a। তো এই দুইটা সমাধান করলে তোমরা পাওয়া যাবা t1 পাবা তোমরা হচ্ছে 3.48 মিটার সেকেন্ড, আর t2 পাবা হচ্ছে -11.48, ঠিক আছে, সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু এটা ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, তাহলে আমার আনসারটা কত হবে? t1। ঠিক আছে, আচ্ছা। তো এখানেই ছিল আজকে আমাদের ফিজিক্স ক্লাস। তো এখানে তোমরা আশা করি শর্টকাটটা ভালোভাবে বুঝতে পারছো। এখন তোমরা কি এই বিষয়টা আসলে বুঝছো কিনা আমার একটু কমেন্টে জানাও, যে তোমরা এই শর্টকাটে যে এই সময় সমান হলে যে কাজটা করা যায়, এটা কি তোমরা বুঝছো আসলে? তোমরা বুঝছো কিনা কমেন্টে জানাও। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার, আমাদের এই ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে ইউটিউবে আপলোড হবে। তোমরা চাইলে ইউটিউবে তোমরা সেটা পরবর্তী দেখে নিতে পারো। আর আরেকটা কথা হচ্ছে, তোমার যদি আজকে ফিজিক্স ক্লাস সম্পর্কে কোনো সমস্যা থাকে, হ্যাঁ, ফিজিক্স ক্লাস সম্পর্কে যদি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে তুমি আমার ইনবক্সে অথবা আমাদের যে 0 পয়েন্ট অর্গানাইজেশন আছে সেখানে তুমি ইনবক্স করতে পারো। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। যে কোনো ধরনের প্রবলেম হোক তোমরা সেখানে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তোমরা একজন বলছো যে বুঝছি স্যার, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ম্যাথ করে আজকে শেষ করে দিই। এই দেখো, সেম ওই সূত্রটা থেকে আরেকটা ম্যাথ করে দিছি। ঠিক আছে, সে ম্যাথ তোমরা করবা, কিন্তু আমি তোমার শর্টকাটটা শিখিয়ে দিছি, দেখি তোমরা করতে পারো কি না। তোমার ম্যাথটা একটু ভালোভাবে শোনো, কারণ ম্যাথটা কিন্তু এখানে লেখা নাই। ঠিক আছে, তাহলে এদিকে দেখো, একটা বস্তুকে, হ্যাঁ, একটা বস্তু তোমার 100 মিটার উপর থেকে 100 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো। এই ধরো 100 মিটার এখান থেকে ছেড়ে, একটা দেখুন একটা বস্তু, এ বস্তুকে আমি ছেড়ে দিলাম নিচের দিকে। ঠিক তোমার ওই টাইমে বি বস্তুকে তোমার উপরের দিকে নিক্ষেপ করলাম, কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। আমার প্রশ্ন হচ্ছে যে কত সময় পর এরা মিলিত হবে? কত সময় পর এরা মিলিত হবে তোমরা করো, তোমরা নিজেরা খাতায় করো, করে আনসারটা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা এখানে কিন্তু তোমরা সবসময় মনে রাখবে যে এখানে সবগুলো ভেক্টর রাশি, আর এগুলোর দিকগুলো ভালোভাবে করবা। ঠিক আছে, তো ওই নিয়মে তোমরা ম্যাথটা করো, করে আমাদেরকে জানাও যে আসলে আনসার কত আসছে। তোমরা সবাই ম্যাথটা করো, করে আমাদের কমেন্ট বক্সে আনসার জানাও যে আনসারটা কত আসছে, আমাদেরকে জানাও। আচ্ছা, তোমরা ম্যাথটা করো, পাশাপাশি আমিও ট্রাই করতেছি। ঠিক আছে, দেখা যাক, তাহলে আমি শুরু করি। আর তোমরা যদি এর মধ্যে করে ফেলো তাহলে অবশ্যই আনসারটা তোমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আচ্ছা, তাহলে দেখো কি হয়। এখানে আমার সূত্রটা কিন্তু আমার আগে থেকেই জানা। ঠিক আছে, তাহলে আমি এটাকে আমি প্রথম ধরলাম এস এ, মাঝে প্লাস মাইনাস কিছু লিখলাম না। ঠিক আছে, এস বি। তোমরা করো, করার পরে যদি আনসারটা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা, তাহলে কি ইউ এ, সরি চিহ্নটা পরে দিচ্ছি, ইউ বি
হাফ এ অফ এ মাইনাসের এ অফ বি টি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমি অঙ্কটা করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো একটু। এই দেখো এখানে আমার কি হচ্ছে, এখানে এ বস্তুটার দেখো সরণ হচ্ছে কিন্তু আমাদের নিচের দিকে, ঠিক আছে। বি বস্তুটার সরণ হচ্ছে কি উপরের দিকে। ভালো করে দেখো, এ বস্তুর সরণ হচ্ছে আমার নিচের দিকে, বি বস্তুর সরণ হচ্ছে আমার উপরের দিকে। তার মানে কি, মানে হচ্ছে কি দুইটা ভিন্ন দিকে হচ্ছে। তোমরা কি জানতা, ভিন্ন দিকে হলে অবশ্যই প্লাস, তাহলে এস এর ক্ষেত্রে সেটা হবে আমাদের কি প্লাস। সামনে আগাই, এক্ষেত্রেও ঠিক সেম কথা। এ এর ক্ষেত্রে দেখো, এ এর ক্ষেত্রে কি, এ এর ক্ষেত্রে ব্যাগ নিচের দিকে, ইউ নিচের দিকে। বি এর ক্ষেত্রেও সেম, সরি সেম না, বি এর ক্ষেত্রে হচ্ছে ইউ হচ্ছে তোমার উপরের দিকে, কারণ আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস। আমাদের আর কি বাকি আছে, আর বাকি হচ্ছে তোমার ত্বরণ। ত্বরণ আসলে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানেই। একটা জিনিস আগে অবশ্য বলে দিছি যে এখানে ত্বরণগুলো তুমি যদি আকাশের দিকে নিক্ষেপ করো, ত্বরণগুলো হবে হচ্ছে আমাদের জি, ঠিক আছে। জি এর ডাইরেকশন কিন্তু সব সময় নিচের দিকে, এটা খেয়াল রাখবা। ডি এর ডাইরেকশন কি সব সময় নিচের দিকে, ঠিক আছে। জি এর ডাইরেকশন যদি সবসময় নিচের দিকে, তাহলে আমরা কি এর ক্ষেত্রে জি নিচের দিকে, বি এর ক্ষেত্রে জি নিচের দিকে, তাহলে কি সেটা বলবো মাইনাস। মানে কি এটা মাইনাসটা মাইনাসে থাকবে, এটা প্লাস হবে না। তো বাকি জায়গাটা আসলে সিম্পল। দেখো দুইটা বস্তু মধ্যবর্তী দূরত্ব ছিল 100, আর ইউ এ মানে কি এ বস্তুর আদিবেগ, এ বস্তুর আদিবেগ অবশ্যই শূন্য, কারণ স্থির অবস্থা থেকে বস্তুটা পড়তেছিল। আর বি বস্তুর আদিবেগ ছিল হচ্ছে তোমার কত, বি বস্তুর আদিবেগ ছিল 5 প্লাস 0.5। এক্ষেত্রে আরেকটা জিনিস দেখো, কি ত্বরণের বিষয়টা দেখো। ত্বরণ কিন্তু আসলে কি দুইটারই কিন্তু একই দিকে ছিল, একই দিকে থাকার পরে আসলে কি হয়, একই দিকে থাকার পরে ত্বরণটা কিন্তু আসলে ভেনিশ হয়ে যাবে, টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে টি আসছে আমার 20 সেকেন্ড। টি এখানে আমরা বের করতে পারি কত, 100/5 20 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, আর আমাদের নেক্সট ক্লাস হয়তো হবে তোমার বলের উপরে। তোমরা তোমাদের আশা করি ওই ক্লাসে জয়েন করবে। আচ্ছা ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।